শক্তি, বল, গতি, ক্রোধ, জেদ, দ্বন্দ্ব প্রভৃতি কারকতা তথা আমাদের নার্ভাস সিস্টেমের যে এন্টায়ার পেরিফেরিয়াল যে এলাস্টিসিটি আমাদের প্রদান করে, তথা নার্ভাস তথা বোন সিস্টেমের যে আমাদের এলাস্টিসিটি তথা আমাদের যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সেটা বহন করে, সেই প্ল্যানেটের নাম হচ্ছে মঙ্গল, যে আগামী 21 তারিখ তার রাশি পরিবর্তন করে বক্রগতিতে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। এই প্রবেশ করার সময় সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল নিয়ে আমরা আলোচনা আজকে করব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আলোচনাটা আমি এত আগে করছি কেন। অ্যাকচুয়ালি আলোচনাটা আমি করছি আজকে 29 তারিখ 29 তারিখ রাত্রিবেলা। এখন আপনারা হয়তো আমি যেহেতু ডেট বলে নর্মালি আলোচনা করার পেছনে 3টে কারণ আছে। কারণ এই মঙ্গল মোটামুটি 2 তারিখের পর থেকে এর একটু বেশি রকম নেগেটিভ ফল দেওয়া শুরু করবে, ইন কোলাবোরেশন উইথ স্যাটার্ন, রাহু অ্যান্ড বুধ। এই 3 জনের সাথে মেইনলি কোলাবোরেশনে আমাদের টোটাল সমাজ জীবন তথা বৈষয়িক জীবন তথা আমাদের একদম প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লাইফের ক্ষেত্রে কিন্তু এর কিছু বলতে পারেন নেগেটিভ ইফেক্ট আছে। পজিটিভ ইফেক্টও আছে, কিন্তু মোস্টলি নেগেটিভ ইফেক্ট আছে। সেই জন্য আলোচনাটা আমি আগে করছি। আমি আলোচনাটার মধ্যে ইনকর্পোরেট করে দেব এবং মোটামুটি 3 তারিখের পর থেকে আমি অ্যাকচুয়ালি আলোচনাটা করে যাব, কিন্তু আমার মূল আলোচনার বিষয়বস্তু থাকবে 11 তারিখ থেকে, ক্ষমা করবেন, 21 তারিখ থেকে 21শে জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ মঙ্গল যেদিন ডাইরেক্ট হচ্ছে সেই পর্যন্ত। তো আমি আলোচনা শুরুর আগে আপনাদের একটু তারিখটা জাস্ট বলে দেব কোন কোন সময় কি অবস্থায় থাকবে। হ্যাঁ, আমি সময়টা বলে নেওয়ার আগে একটু প্রেক্ষিতটা বলিনি। সেটা হচ্ছে মঙ্গল যেই মাত্র কন্যা রাশির নবাংশে প্রবেশ করবে সেটা হচ্ছে 28শে ডিসেম্বর, অর্থাৎ আমি যেদিন অনুষ্ঠান করছি তার আগের দিন। সেদিন থেকে প্রবলেমটা খুব স্লোলি স্টার্ট হবে। কোন জায়গার মান্ডেনের জন্য বলছি? মোটামুটি ভারতবর্ষের দক্ষিণাংশের মান্ডেনের জন্য বলছি। অর্থাৎ ভারতবর্ষের যদি একদম মাঝ বরাবর আমাদের কর্কট ক্রান্তি রেখা বরাবর যদি আমি ভারতবর্ষকে প্রায় মাঝামাঝি ধরে নিই, তাহলে আমাদের কৃষ্ণনগর তথা দুর্গাপুরের ওপর দিয়ে গিয়ে এই রেখা গুজরাটের মাঝ বরাবর দিয়ে বেরিয়ে গেছে। তো এর যে সাদার্ন পোর্শনে সমস্যাটা বেশি হওয়ার প্রবাবিলিটি রয়েছে সোশিও ইকোনমিক দিক থেকে। আর অন্যান্য দিক থেকে যদি সোশিও পলিটিক্যাল তথা গ্লোবাল ফেনোমেননের কথা বলে, তাহলে সারা পৃথিবীতেই রয়েছে, যেখানে অনেক বেশি জেদ, অনেক বেশি অল্টারকেশন, অবস্টিনেন্স, কথার উপরে কথা বলা, ইনসাবঅর্ডিনেশন, সেটা কোনো জায়গার মানুষের মধ্যে চিন্তা শক্তির মধ্যে যে জড়তা তৈরি হওয়া, কিন্তু সেই জড়তাকে সে না বুঝে কনস্ট্যান্টলি সেটাকে জাস্টিফাই করে যাওয়া, তার ফলে সে মানুষ সমাজের যত ওপরের স্তরে থাকবে তত সেখান থেকে সমাজের ক্ষতির আশঙ্কা বেশি হওয়ার প্রবণতা থাকবে। তথা সমাজের যারা উত্তর গোলার্ধে বসবাস করে এরকম মানুষের ক্ষেত্রে, উত্তর পশ্চিম অংশ বা একদম উত্তর অংশের মানুষের ক্ষেত্রে, বা সেখানকার যারা রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ সাথে যুক্ত রয়েছে, সেই ধরনের ব্যক্তি তথা সেই সংস্থা, সেখানে বড় পরিবর্তন আনয়ন, তথা এমনও হতে পারে কোনো প্রধান যিনি আছেন সেটা উত্তর পশ্চিম, উত্তর এবং ইউরোপ, উত্তর এবং উত্তর পশ্চিমের মধ্যেখানে অবস্থিত, যদিও ডাইরেকশন অনুসারে ইন্ডিভিজুয়াল বললে উত্তর পশ্চিম, কিন্তু একদম ফার
নর্থ ওয়েস্ট যদি আমি আমেরিকাকে ধরি, মানে আমেরিকা মহাদেশের উত্তর আমেরিকা অংশ যে মহাদেশ তাকে ধরি, এবং সরাসরি ওপরের অংশ ভারতবর্ষ থেকে যদি রাশিয়া এবং চীনের পশ্চিম অংশকে ধরি, তাহলে মধ্যেখানের অংশ ইউরোপ, সেই অংশেও কিন্তু ইফেক্ট হবে। এবং সেটা যেটা বললাম, আমাদের ভারতবর্ষের সাদার্ন পোর্শনে যেটা হবে সেটা হচ্ছে মূলত বিভিন্ন রকম ধরুন আটকে যাওয়া, গতিশীলতার অবরুদ্ধ হওয়া, এবং ওই সমস্ত অংশে গতিশীলতা বা এই সমস্ত জায়গায় অবরুদ্ধ হওয়ার সাথে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল একটা ইনস্টেবিলিটি, ডাউনসাইজিং তথা ইনফ্লেশন, এই ধরনের প্রবণতা, অর্থাৎ মানুষের যে স্বাভাবিক জনজীবন সেটা কিন্তু কম বেশি কিছু দিনের জন্য একটু ডিসরাপ্টেড হতে পারে মানে হবেই, সে নিয়ে কোনো প্রশ্ন নেই। ফল একেবারে দিচ্ছে প্ল্যানেট, নেগেটিভ ফলটা অনেক বেশি দিচ্ছে, ফলে তার ফলে হবেই। তার জন্য যে প্রিকশনারি মেজার একদম ব্যক্তিগত স্তর থেকে যতদূর অবধি নেওয়া উচিত সেটা নেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, আমি তারিখ বলে তারপরে যাচ্ছি। সেটা হচ্ছে 4 তারিখ জানুয়ারি মাসে, নতুন বছরের। প্রথম তো নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি, যাতে আমার যে কথাগুলো বলছি অন্তত সার্বিক যে প্রেক্ষাপটে সেটা যেন ঠিক না হয়। তো শুভেচ্ছা জানিয়ে বলি, সেটা হচ্ছে 4 তারিখ, যেটাকে আমি 3 তারিখ বলছিলাম অ্যাকচুয়ালি, সেটা 4 তারিখ অফিসিয়াল হয়ে যাচ্ছে ভারতবর্ষে। 4/1/2025 ভোরবেলা 4:47 থেকে মঙ্গল কি হবে, একদম সরাসরি ও চলে আসবে সিংহ রাশির নবাংশে, অর্থাৎ 6°40' নিচে নেমে আসবে, সিংহ রাশির নবাংশে আসবে। এই সময় থেকে না আস্তে আস্তে সারা পৃথিবীতে বিভিন্ন রকম ধরুন পরিষ্কার ভাষায়, আমি একদম শুরুর দিকে শনির গোচর নিয়ে যখন আলোচনা করেছিলাম, শনি বকরি হওয়ার আগে, যেটা হচ্ছে 29শে জুনের আগে, মোটামুটি দিন 15 আগের ভিডিওতে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। নক্ষত্র পরিবর্তনের পরেও বলেছিলাম বিভিন্ন কন্টেগিউয়াস ডিজিজ যেগুলো আছে সেগুলো কিন্তু ছড়ানোর প্রবণতা আছে, তবে অনেক লো বা খুবই মডারেট প্রোফাইলে, যেটা আমরা 2020-21 সালে ফেস করেছি অলমোস্ট সারা পৃথিবী, এবং বহু মূল্য দিয়ে ফেস করতে হয়েছে। সেই জিনিসের ধারে কাছেও এটা থাকবে না, এটুকু বলতে পারি। কিন্তু হবে, সেরকম একটা মানুষের যে একটা প্যানিক আছে খুব রিসেন্ট ফিউচারে হয়েছে, তার ফলে এরকম ঘটনা হলেই। আর বহু জায়গাতেই যেহেতু রাহু নিজে রয়েছে নলেজের ঘরে বসা, ফলে খবর যিনি প্রদান করছেন মানুষের কাছে, সেই খবর তিনি যেভাবে প্রদান করবেন, খবরটা না মানুষের কাছে যাবে একটু অন্যভাবে, একটু রিউমারের মতো, যার ফলে খবরের কিছু বিকৃতিকরণ ঘটবার চান্সও আছে, তার ফলে রিউমার একটু তৈরি হওয়ারও প্রবণতা হতে পারে। তো যাই হোক, সেটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন খবর যেতে পারে, বিশেষত এইরকম সেন্সিটিভ ইস্যুতে। তো এটা একটা প্রধান কারণ আছে। কিন্তু আমি গত 10 দিন ধরে 12 দিন ধরে আমি গ্লোবাল নিউজ দেখছি, সেটা কিন্তু আমাদের উত্তরের একটি রাষ্ট্রে কিন্তু অল্প অল্প করে এই ডিজিজ ছড়াচ্ছে। আমাকে বহু লোক SMS-ও করেছে যে এরকম একটা জিনিস হচ্ছে, আপনি এরকম বলেছিলেন। আমার বলাটা এখানে খুব গুরুত্বপূর্ণ নয়, আমি ডিকোড করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঘটার একটা প্রবণতা ছিল, কিন্তু সেটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। পূর্বতন এক্সপিরিয়েন্স থেকে প্রত্যেক দেশই যথেষ্ট সচেতন এখন। আর 2 নম্বর হচ্ছে, সেই পর্যায়ের ধারে কাছেও এটি পৌঁছাবে না, এটিও বলে রাখছি। এখন কোনো মানুষের যদি নর্মাল ইমিউন সিস্টেম দুর্বল হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু সেই পর্যায়ে মানে 1/10 অংশেও পৌঁছাবে না। 1/10 তো আমি অনেক বাড়িয়ে বলছি, পৌঁছাবে না। সুতরাং যে মুষ্টিমেয় কজন মানুষ আমার কথা শোনেন, তাদের আমি বলতে পারি যে
এ নিয়ে মানে অতিরিক্ত কোনো চিন্তা করবার কিছু নেই, এটা ঠিক হয়ে যাবে। তবে এর একটা ইম্প্যাক্ট আসবে ইমিডিয়েট, হ্যাঁ, ইম্প্যাক্ট আসবে এবং সেটা কিন্তু পরিচালিত হবে। এবার এর পরে মঙ্গল আরও নিচের দিকে নামবে এবং 12 তারিখ রাত্রি 10টা 28 মিনিটে মঙ্গল বর্গোত্তম হয়ে যাবে এবং পুনর্বসু নক্ষত্রে চলে যাবে। মঙ্গল পুনর্বসু নক্ষত্রে যতদিন বকরি স্টেটে থাকবে, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি পর্যন্ত 2025, ততদিন পর্যন্ত কিন্তু পরিস্থিতির মধ্যে চারিদিকে, অর্থাৎ সেটা ইন্ডিভিজুয়াল লোকাল লেভেলে, ধরুন আপনার যে পরিসর আছে সেই লেভেলে, গ্লোবালি সব জায়গায় কিন্তু কম বেশি টানাপোড়েনের মধ্যে দিয়ে পরিস্থিতি যাবে। অ্যান্ড দ্য সিচুয়েশন হ্যাজ অলরেডি বিন স্টার্টেড ফ্রম ইয়েস্টারডে, অর্থাৎ 28শে ডিসেম্বর থেকে এর পদক্ষেপ রাখা শুরু হয়ে গেছে। এবং আপনারা যারা বিভিন্ন অ্যাস্ট্রোলজি লার্নার আছেন বা যারা দে আর ভেরি মাচ কিন ইন্টারেস্ট অ্যাবাউট অ্যাস্ট্রোলজি, তারা দেখতে পারবেন এই সময় গ্লোবাল ফেনোমেননে আপনি 4 তারিখ থেকেই দেখতে পারবেন পরিস্থিতি, মানে 3 তারিখ থেকে, যে সারা পৃথিবীতে না এমনিতেই পৃথিবীর বেশ কিছু ফ্রন্টে যুদ্ধ বা একটা সেমি যুদ্ধ চলছে, তার মধ্যে তো দুটো দেশের মধ্যে প্রকাশ্যে যুদ্ধে চলছে এবং বহু জায়গায় প্রায় যুদ্ধই চলছে, মিডল ইস্টে চলছে, তাছাড়া যে সমস্ত দেশের বর্ডার কনফ্লিক্ট রয়েছে সেখানে তো চলছে। আমাদের দেশেও বিভিন্ন দুটো ফ্রন্টেই বর্ডার কনফ্লিক্ট নিয়ে দ্বন্দ্ব রয়েছে। অন্যান্য দেশ আমাদের দেশের জমির উপরে এনক্রোচমেন্ট করবার চেষ্টা করছে, সেটার জন্য একটা ডেটারেন্স রাখতে হয়, তথা পার্শ্ববর্তী দেশে তুমুল অস্থিরতা রয়েছে, তার জন্য সেখানকার পলিটিক্যাল স্টেটে অস্থিরতা রয়েছে, তার ফলে পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে, বিশেষত আমাদের দেশের সাথেই তার 95% বর্ডার আছে, ফলে আমাদের দেশ তার দ্বারা প্রভাবিত হয়, একদম গায়ে লাগানো জায়গা, তো এইভাবে হচ্ছে। তো সেগুলোর মধ্যে না জায়গাগুলো বাড়তে থাকবে পরিস্থিতি। আমি বলছি না যে দ্য কোয়ান্টাম বা কোনো জায়গায় সরাসরি যুদ্ধ হয়ে যাবে, কিন্তু একটা টেনশনাল স্টেট কিন্তু তৈরি হবে এবং সেটা আপনারা আপনাদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারবেন যে এই মনে হবে হয়তো যুদ্ধ কোথাও শুরু হলো পৃথিবীর কোনো প্রান্তে, যেহেতু পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত দেশ আছে তাদের হাতে এখন এত লেথাল ওয়েপন আছে, যে ওয়েপনে অনেক বেশি মানে ধ্বংসাত্মক এবং খুব আধুনিক, যাকে কোনোভাবেই নিষ্ক্রিয় করা যায় না একবার যদি সেটাকে উৎক্ষেপণ করা হয়, তার ফলে এবং তার ধ্বংসের মাত্রাও অনেক বেশি পূর্বতন অস্ত্রের সাপেক্ষে। তার ফলে প্রত্যেকটা যারা ধরুন ম্যাচিওর ডেমোক্রেটিক স্টেট আছে যারা, বা অন্যান্যভাবেও ম্যাচুরিটি আছে, অভিজ্ঞতা থেকে পেয়েছেন, তাদের প্রত্যেকেই এই সময় সংযত থাকা উচিত, কারণ সামান্য অসংযত হলেই গণ্ডগোল হবে। ভারতবর্ষ অনন্তকাল ধরে সংযম দেখিয়েছে বা খুব লিমিটেড লেভেলে সেটাকে রেখেছে, তার কারণ এত বড় দেশ, তার রিসোর্স যেরকম বড় আছে, তার দেশের মানুষ আছে, প্রত্যেকের নিরাপত্তার ব্যবস্থা আছে, এগুলো দেখতে হয়। তো সেই রকম যেরকম আছে অন্যান্য দেশের মধ্যেও, আমি বারবার দুটো জায়গায় বলেছিলাম যে এক হচ্ছে নর্দার্ন এবং নর্থ ওয়েস্টার্ন বা ওয়েস্টার্ন জায়গাতে এখন মান্ডেন এফেক্ট বেশি আছে, কারণ মঙ্গলের ম্যাল এফেক্ট আছে এ সময়, ইন কোলাবোরেশন উইথ স্যাটার্ন অ্যান্ড মার্কারি। এরপরে শুক্রও ঢুকবে, শুক্র ঢুকলে সাদার্ন পোর্শনেও কিছু গন্ডগোল স্টার্ট হবে এবং ইস্টের পোর্শনেও কিছু গন্ডগোল স্টার্ট হবে, কিন্তু ইনিশিয়াল লেভেলে এটা। আর 2 নম্বর হচ্ছে যারা নাস্তিক কোনোভাবে, যাদের মধ্যে নিহিলিস্ট মেন্টালিটি রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মানে নৈরাজ্যবাদী আর কি, যাকে পরিষ্কার ভাষায় বলা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা তৈরি হওয়ার প্রবণতা রয়েছে। সেটা আপনারা ডুরান্ড লাইন বরাবর ইনিশিয়াল লেভেলে দেখতে পাচ্ছেন,
এটা কিন্তু আগামী 7-10 দিন 15 দিনের মধ্যে এই জায়গাটা একটুখানি গন্ডগোল হওয়ার প্রবণতা রয়েছে। ফলে প্রত্যেককেই সংযম দেখানো উচিত তার তার ফ্রন্টে, কারণ কোনো ফরেন পলিসি কখনো, আমার সামান্য নলেজের উপর দাঁড়িয়ে বলছি যে এটা না কোনো লং টার্মে বন্ধুত্ব বা শত্রুতা দিয়ে চলে না, মিউচুয়াল ইন্টারেস্টের উপর দাঁড়িয়ে থাকে। যদি মিউচুয়াল ইন্টারেস্টে কোনোভাবে ঘাটতি ঘটে তাহলে দুজন পরম বন্ধু রাষ্ট্র কিন্তু শত্রু হয়ে যেতে পারে। ইতিহাসে তার চূড়ান্ত অসংখ্য আছে। অস্ট্রিয়া এবং জার্মানিও যুদ্ধ করেছে, যে দুটো দেশ অলমোস্ট একই দেশ, তাদের ভাষাগত কালচারগত প্রচুর মিল আছে এবং যমজ সন্তানের মতন বলা হয় জার্মানি এবং অস্ট্রিয়াকে। কালচারালি একই রকম, ভাষাও প্রায় এক, অস্ট্রিয়ান এবং জার্মান ভাষা প্রায় কাছাকাছি, কিন্তু দুজনের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়েছে। তো সবকিছু মিউচুয়াল ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। এবং যদি পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ আমি যে বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, প্ল্যানেট পজিশন যদি খারাপ হয় তাহলে কিন্তু সেই জিনিসটা ঘটে যাওয়ারও প্রবণতা থাকে। এবং সেটা একে অপরকে দোষ না দিয়ে প্রত্যেককেই সংযত থাকার খুব প্রয়োজন থাকে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পুনর্বসু নক্ষত্রে আপনি যে কোনো বইতে খুব সাধারণভাবে দেখতে পারবেন, পুনর্বসু নক্ষত্রে মঙ্গলের অবস্থানকে অত্যন্ত শুভ বলা হয়, বিশেষত রাহুর আদ্রা নক্ষত্র ত্যাগ করে মঙ্গল যখন পুনর্বসু নক্ষত্রে আসে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা উল্টো ঘটছে। ব্যাপারটা হচ্ছে যে 21শে জানুয়ারি 2025 সকাল 8টা 1 মিনিটে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে রি এন্ট্রি করবে, ঠিক আছে? এবং আমি নবাংশগুলো বলছি। প্রথম 3 ডিগ্রি 20 মিনিট কর্কট রাশি, সেটা বর্গোত্তম আছে এবং কর্কটের নবাংশেই থাকবে। এবং 30 তারিখ 30/1/2025 সন্ধেবেলা 6টা 42 মিনিটে মঙ্গল 26 ডিগ্রি 40 মিনিটের নিচে নামবে মিথুন রাশি। এবং ওই সময়টা পর্যন্ত মঙ্গল মিথুনের নবাংশে থাকবে। অর্থাৎ আমি যে সময়টা প্রথমে বললাম যে 12 তারিখ থেকে, অর্থাৎ 12/1/2025 সকাল রাত 10টা 28 থেকে 21/1/2025 8টা 1 মিনিট পর্যন্ত মঙ্গল থাকবে 3 ডিগ্রি 20 মিনিট থেকে 0 পর্যন্ত, অর্থাৎ 1 সেকেন্ড পর্যন্ত কর্কট রাশিতে, সেটা কর্কটের নবাংশে থাকবে। পুনর্বসু নক্ষত্রের লাস্ট চরণ, তারপরের যে সময়টা বললাম 21শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি, এই সময়টা মঙ্গল মিথুনের নবাংশে থাকবে, এটাও বর্গোত্তম। এবং 30 তারিখে সন্ধ্যে 6টা 42-এর পরে সে 26 ডিগ্রি 40-এর নিচে নামবে এবং বৃষ রাশির নবাংশে ঢুকবে। 15/2/2025 রাত্রি 12টা 50, অর্থাৎ 14 থেকে 15 হলো, রাত্রি 12টা 50-এ মঙ্গল 23 ডিগ্রি 20 মিনিটের নিচে নামবে এবং মেষ রাশির নবাংশে ঢুকবে। এবং আলটিমেটলি ডাইরেক্ট হবে 24/2/2025 ভোরবেলা 5টা 16 মিনিটে 22 ডিগ্রি 47 মিনিট 22 সেকেন্ডে। এই ডিগ্রি পর্যন্ত মঙ্গল ম্যাক্সিমাম নামবে। তাহলে প্রায় 12 ডিগ্রি থেকে 22 ডিগ্রি, 19 ডিগ্রির মতো মঙ্গলের বক্রগতিতে চলন সংগঠিত হলো এইবারের বক্রগতিতে। তো সেটার এখনো দেরি আছে। তো এই যে ফেজটা যাবে, এই ফেজটা মোটেই ভালো যাবে না। এবং ডাইরেক্ট হওয়ার পরেও মঙ্গলের মতন প্ল্যানেট 42 দিন, প্রায় 6 সপ্তাহ ও ট্রানজিটারি মোডে থাকে। অর্থাৎ প্রথমে এক্সরশন হয়, তারপরে অতিরিক্ত পাওয়ার গেইন করে নেয়, তার ফলে একটু ইনস্টেবিলিটি তৈরি করে। তো সেটা যখন আলোচনা বলবো তখন বলবো, কিন্তু এই মুহূর্তে আমাদের আলোচনা থাকবে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো মিথুন এবং কর্কটের যে জাংচার আছে, এই জাংচারটাকে আমরা সবসময় বলে থাকি যে এক ধরনের দ্য জাংচার অফ ডুয়ালিটি, দ্য জাংচার অফ ফেদার টাচ, দ্য জাংচার অফ হাই কমিউনিকেশন অ্যান্ড সেই কমিউনিকেশন থেকে কোনো রকম
মিসকমিউনিকেশন বা রিউমার তৈরি হওয়ার জায়গা, কোনো রকম ভাবে যারা ধরুন ভ্রমণ বা এই সমস্ত কাজের সাথে যে সমস্ত অর্গানাইজেশন, হোটেল, ট্যুরিজম, ট্রান্সপোর্ট এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত আছে তাদের অংশ, তথা সেটা কিন্তু দূরবর্তী স্থানের ভ্রমণকেও নির্দেশ করে। তো সেই অংশকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করবে, সারা পৃথিবীতেই কম বেশি প্রভাবিত হবে। এবং টাইম কিন্তু মনে রাখবেন 3 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে, 3রা জানুয়ারি থেকে। এটা আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা দেখতে পাবেন যে প্ল্যানেট কিভাবে ফল দেয়। বকরি প্ল্যানেটের ফল দেওয়ার ক্ষমতা মার্গী প্ল্যানেটের থেকে অনেক বেশি। বকরি দশায় যে কোনো প্ল্যানেট পৃথিবীর কাছাকাছি অবস্থান করে, তার ফলে তার ফল দেওয়ার তার যে প্রভাব আছে এটা অনেক গুণ বেড়ে যায়। সেই জন্য বকরি দশায় নিজ গ্রহকেও তুঙ্গ গ্রহের সমান তুলনা করা হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো, আমি আপনাদের বেশ কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলছিলাম যে আমি ধরুন গত যদি 4 মাসে 100 জন মানুষের সাথে কথা বলে থাকি, তার মধ্যে 98 জন মানুষই আমি যা বলেছি তা শোনেনি। প্রসঙ্গটা আমার কথা শোনার সাথে নয়, প্রসঙ্গটা হচ্ছে তার মধ্যে বিলিফ সিস্টেমটা নষ্ট হয়ে যাবে এ সময়। অর্থাৎ সে কাউকে ট্রাস্ট করতে পারবে না। তার ফলে সে যেরকম মানসিক অস্থিরতায় ভুগবে, মনে হবে এখান থেকে ওখানে গেলে, ওখান থেকে এখানে গেলে, এই কাজটা না করে এই কাজটা করলে বেটার হবে। সেরকম প্রচুর পরিমাণে অহেতুক ভ্রমণ সেটারও যোগ আছে, বা অহেতুক মানসিক ভ্রমণেরও যোগ আছে। অর্থাৎ মনও বিচলিত অবস্থায় থাকবে এবং খুব সংকুচিত হয়ে যাবে চিন্তা ভাবনার মধ্যে, খুব সেলফ সেন্টার্ড চিন্তা ভাবনা, বা ধরুন কোনো বিষয় বা বস্তুকে প্রশংসা করা, একটা ভালো কাজ করেছে, তার মধ্যেও কোথাটা কৃতজ্ঞতা, কোথাও এক ধরনের ইনফেরিয়ার কমপ্লেক্সে ভোগা, এই ধরনের মেন্টালিটি কিন্তু জন্ম দেবে। এবং পারস্পরিক যে আস্থা বিশ্বাস, এই জায়গাগুলো ডিস্ট্রাকশন হতে থাকবে এই সময়। এটা আবার এপ্রিল মাসের 3rd উইকের পর থেকে সিচুয়েশন উইল বি ওভারকাম অটোমেটিক্যালি। আচ্ছা, এই সময় মঙ্গল জেনারেলি যেটা তৈরি করবে, কারণ মঙ্গল, স্যাটার্ন এবং তার সাথে বুধ, এখনো শুক্র আসবে না, শুক্র আসবে 28শে জানুয়ারির পর থেকে। এই যে ছবি প্রদর্শিত হবে তার মধ্যে ভেনাসের এন্ট্রি হবে এবং তারপরে সে আরও কিছু প্রবলেম তৈরি করবে, সেটাও আমি বলে দেবো। তো প্রাথমিক ক্ষেত্রে যেটা তৈরি করবে এখন, সেটা হচ্ছে অ্যাগ্রেশন, কেওস, কন্ডিশন, রেস্টলেসনেস, জাইগ্যান্টিক এনার্জি এক্সপ্লোশন কে শো করছে। এরকমও হতে পারে কোনো দেশ সারাটা দেশের ওপরে কোনো নতুন কোনো অস্ত্র হয়তো নির্মাণ করেছে, সেটা গোপন করে রেখেছে, তার সাথে হয়তো কোনো দ্বন্দ্ব চলছে বা একটা সেমি যুদ্ধ চলছে, সেই অস্ত্র অ্যাপ্লাই করে দিল বা হেভি বম্বিং করলো, এরকম ধরনেরও কিন্তু যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন সমস্যা কিন্তু তৈরি হতে পারে। রিফিউজ সমস্যা, মানে রিফিউজ সমস্যা সারা পৃথিবীর একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, এবং সেটা মানে ইউএন তৈরি হওয়ার পর থেকে রয়েছে। যুদ্ধ বিগ্রহ, মানুষের মানে হিউম্যান রাইটস ভায়োলেশন, এই সমস্ত যে কোনো যুদ্ধ বিগ্রহের পরে এগুলো খুব বেশি সংগঠিত হয় এবং বহু মানুষ তাদের ঘটি বাটি সব কিছু ছেড়ে শুধু প্রাণের বাঁচানোর তাগিদে তার যতটুকু সহায় সম্বল আছে সেইটুকু নিয়ে অজানা দেশে পাড়ি দেয় এবং সেখানে বহু রকম ঘটনা ঘটে। ইতিহাসে তার অজস্র প্রমাণ রয়েছে, আমাদের দেশেও তার সাক্ষী আছে এবং ইনোসেন্ট লোকের ভয়ানক রকম দুর্গতি ঘটে। এর জন্য ইউএনের একটা নিজস্ব সংস্থা আছে যারা এই দেখে। সারা পৃথিবীতে না এই জাতীয় জায়গাগুলোতে আবার নতুন করে ধরুন খুব প্রেশার আসবে, বা এখানে যে সমস্ত আইন কানুন আছে মানুষকে প্রোটেকশন, শেল্টার বা তার যে হিউম্যান রাইটস সেটাকে স্টাবলিশ করবার জন্য, সেই সমস্ত জায়গায়ও কিন্তু বিশেষ কিছু নতুন আইন কানুন প্রণয়ন হতে পারে বা কোনো রুলস ফ্রেম হতে পারে এ সময়।
সেই জায়গাতেও কিন্তু অবশ্যই সেটা বেটারমেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান সোসাইটি কিন্তু হওয়ার যোগ এ সময় আছে। বা র্যান্ডামলি কিছু রেজলিউশন নেওয়া হতে পারে যে আপাতত সেটা পরে জেনারেল মিটিংয়ে ঠিক হবে, কিন্তু আপাতত এই জিনিসগুলো নেওয়া হোক। এডুকেশনের জায়গাতেও কিন্তু এরকম কিছু ইম্পর্টেন্ট রেজলিউশন নেওয়া হতে পারে, বা এডুকেশন রিলেটেড যে সমস্ত ধরুন আধুনিকীকরণ বা কোনো পুরনো সিলেবাস বা ধরুন কোনো এমন কিছু যেটাতে প্রাথমিক পর্যায়ে কিছু জায়গা রয়েছে যেটা হয়তো বর্তমান সাপেক্ষে মনে হচ্ছে ঠিক হয়নি কোনো দিক থেকে, সেই সংক্রান্ত কিছু অ্যামেন্ডমেন্ট বা নতুন করে নতুনভাবে সেটাকে রিঅ্যালোকেশন এই ধরনের প্রক্রিয়াও কিন্তু এ সময় রয়েছে। কমিউনিকেশন সেক্টরে ব্যাপক চেঞ্জ রয়েছে কিন্তু আগামী 3 থেকে 3.5 মাসে, এবং সেটা হঠাৎ করে বেশ আধুনিকীকরণ হবে। আমি আগেই বলেছি এভিয়েশন সেক্টরে প্রচুর পরিবর্তন আসবে। আপনারা দেখছেন যে পার্শ্ববর্তী বেশ কিছু দেশে তথা আমাদের দেশেও আধুনিকীকরণ হচ্ছে এভিয়েশনে, এবং সেটা কমিউনিকেশন সেক্টরেও কিন্তু প্রচুর পরিমাণে আসবে। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে পুনর্বসু নক্ষত্র অ্যাকচুয়ালি বোঝায় কি, পুনর্বসু মানে রিবার্থ করা, এবং একে এমন একটা জায়গায় দেওয়া আছে যেখানে নলেজের দ্বারা কমিউনিকেশনকে বোঝায়, শুধু ওই বেকার বলে নয়, কমিউনিকেশন মেড বাই নলেজ। এই জায়গায় চূড়ান্ত ঘাটতি হবে, অর্থাৎ এমন কিছু বক্তব্য বলা হবে যেগুলোর সাথে নলেজের সরাসরি কোনো অনুভব বা অনুভূতি থাকবে না, কিন্তু সেই জিনিস কিন্তু ঘটবার যোগ রয়েছে। আপনাদের আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে এই সময় প্রাকৃতিকভাবেও দুটো প্রবলেম হতে পারে। একটা হচ্ছে একটা মডারেট লেভেলে বা খুব হালকা মাঝারি লেভেলে একটা সুনামি হওয়ার যোগ আছে। সেটা হওয়ার জন্য এই 4 তারিখ অনওয়ার্ডস টাইম কিন্তু স্টার্ট হয়ে যাবে, আর সেটা এক্সটেন্ড থাকবে মোটামুটি এই প্রায় ফেব্রুয়ারির মিড পর্যন্ত এই সময় যোগ আছে। এবং শুক্র যখন বকরি হয়ে যাবে, আপনাদের ডেটটা আমি বলে দিচ্ছি, শুক্র বকরি হওয়ার, শুক্র যখন বকরি হয়ে যাবে তারপরে কিন্তু এই ডেটের জায়গাটা অনেক বেশি পর্যন্ত বেড়ে যাবে, মানে এই ধরনের সুনামি রিলেটেড জায়গাকে এনহ্যান্স করার জন্য। তথাপিও কিন্তু আমি বলছি এই সময় ন্যাচারালিও কিন্তু সুনামি হওয়ার যোগ রয়েছে। 2 নম্বর হচ্ছে আর্থকোয়েকের যোগও কিন্তু রয়েছে, ভূমিকম্পেরও যোগ রয়েছে। এবার এই ভূমিকম্প নিয়ে বলতে গিয়ে আমাকে বহু মানুষ বলেছে তো কোথায় না ভূমিকম্প সারা বছরই হয়। হ্যাঁ, সে তো নিশ্চয়ই হয়, এটা একটা প্রাকৃতিক ঘটনা, ঘটতেই থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে ভূমিকম্পের কিছু ক্ষেত্র থাকে, কিছু এপিসেন্টারে খুব বেশি হয়, এবং কিছু দিন পর পর সেখানে হয়। তার একটা নির্দিষ্ট যারা এই ভূতত্ত্ব বিষয়ক বিজ্ঞানী যারা রয়েছেন তারা এগুলো ভালো বলতে পারেন, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমি বলছি এই সময় প্রভাব বেশি আছে। ভেনাস অ্যাকচুয়ালি রেট্রোগ্রেড হবে 2রা মার্চ, 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত বকরি থাকবে। তো 2রা মার্চের মোটামুটি 15 দিন আগে থেকে, মানে ধরুন প্রায় 16-17 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এখানে প্রবাবিলিটি বাড়বে। যদিও আমি যে সময়টা আপনাদের বলেছি সেটা বলেছি 4th জানুয়ারি থেকে মোটামুটি 15-16 ফেব্রুয়ারি পর্যন্ত এর প্রবাবিলিটি বেশি আছে। সেটা শুক্রকে প্রপারলি যে আমি ক্যালকুলেশনে এনেছি তা নয়, মোটামুটি বুধকে ক্যালকুলেশনে এনে বুধ শনি এবং বুধ শনি এবং মঙ্গলকে, তো তার প্রভাব দেখাচ্ছে। কোনো পুরনো আগ্নেয়গিরি কিন্তু এই সময় হঠাৎ করে এরাপশন হতে পারে, বিশেষত
যেগুলো ঘুমন্ত বা এরকম অবস্থায় রয়েছে, স্ফীত রয়েছে, হঠাৎ করে কিন্তু জেগে যেতে পারে। দিজ আর দ্য ন্যাচারাল প্রবলেমস। কিছু জায়গায় কিছু দাবানলও হতে পারে, বিশেষত যেখানে ঠান্ডা বেশি পড়ে এরকম জায়গায়, বা একদম ডেসিডিউয়াস জায়গায়। এই দুটো মানে দুটোই চরম জায়গা, একটা একে অপরের 180 ডিগ্রি দূরে। অর্থাৎ যেখানে খুব গরম পড়ে, খুব বৃষ্টি হয়, যেখানে পর্ণমোচী গাছপালা তৈরি হয়, ঘাম হয়, যেরকম আমাদের এরিয়া থেকে আরো দক্ষিণ দিকে যাবেন, বা একদম সাইবেরিয়া অঞ্চলে, উত্তর রাশিয়ান অঞ্চলে, যেখানেও কিন্তু এই সময় হওয়ার প্রবাবিলিটি রয়েছে। এছাড়া এয়ার কিন্তু ভীষণ পরিমাণে ইম্পিওর হবে, এবং যে সমস্ত যানবাহন হাওয়াতে ওড়ে বা পাখি যারা যারা গ্লাইড করে চলে, সেক্ষেত্রেও কিন্তু প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্ট কিন্তু রয়েছে। আমাদের যে সমস্ত ক্রিয়েটিভ সেক্টর আছে, আর্ট অ্যান্ড কালচারের ক্রিয়েটিভিটি, প্রাইমারি সেকেন্ডারি ক্রিয়েটিভিটি যত আছে, সেটা গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, সিনেমা, বিভিন্ন রকম যাত্রা, বা ধরুন না বিভিন্ন প্রাদেশিক যে নাচ আছে যেগুলো, বা ধরুন অন্যান্য যে কোনো স্কাল্পচারিং, যত ক্রিয়েটিভিটি সেক্টর আছে, ফ্যাশন ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। এবং এখানে বেশ কিছু পালসিং স্টেট যাবে, অর্থাৎ নতুন কিছুর আগমন ঘটবে, পুরনো কিছু চলে যাবে, এবং দুটোর মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন হয়ে এপ্রিল মাস নাগাদ একটা বেটার জিনিস উঠে আসবার প্রবণতা কিন্তু তৈরি হবে। জেমিনি মধ্যে চঞ্চলতা, উদ্যমতা, খুশি, হাসি, ন্যাচারাল আর্ট অ্যান্ড কালচারের যে প্রডিউসিং ফ্যাক্টর, এবং সেটাকে যে ছড়িয়ে দেওয়া, এই ছড়িয়ে দেওয়ার গুণ ভেনাসের মধ্যে, জেমিনির মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, এবং সেটা কিন্তু এখানে হবে। তাছাড়া বিভিন্ন ভাষ্য, যেটা আমি বলছিলাম যে কমিউনিকেশন, সেখান থেকে রিউমার হতে পারে, যিনি বলছেন বা যিনি শুনছেন দুজনের মধ্যে একটা গ্যাপ হতে পারে, বোঝার ক্ষেত্রে কিছু প্রবলেম, কনস্ট্রেইনস আসতে পারে। সেই ধরনের জায়গা থেকেও কিন্তু ব্যাপারটা প্রাথমিক ক্ষেত্রে জটিলতা তৈরি করবে, তারপরে সেখান থেকে বার করবে। জটিলতাটা কিন্তু থাকবে মোটামুটি ধরে রাখতে পারেন মার্চের ফার্স্ট উইক অব্দি, তারপরে পরিস্থিতি আস্তে আস্তে একটু বেটার হবে। হঠাৎ শৌখিনতার জন্য প্রচুর পরিমাণে, যেখানে প্রয়োজন নেই সেখানে কিন্তু অর্থনৈতিক ক্ষতি হবে, এবং যেখানে প্রয়োজন আছে সেখানে আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনার মাইন্ড সেখানে কাজ করতে দেবে না। 4 তারিখের পরে কিন্তু কিছুতেই দেবে না, আপনি কিছুতে মেন্টাল অ্যালাইনমেন্ট করতে দেবে না। সমাজের 5-7% লোক, যাদের ক্ষেত্রে ছকের বলবত্তা বা স্ট্রেংথ অত্যন্ত বেশি, তারা কিন্তু কিছুটা প্রপার ডিসিশন নিতে পারবে। আর যারা ধরুন বাকি লোক রয়েছেন, তাদের মধ্যে কিন্তু যদি 10টা ডিসিশন নিতে হয়, তাহলে মোটামুটি 2 থেকে 4খানা পর্যন্ত ডিসিশন তারা ঠিক নেবে, আর 2 থেকে 4খানা ডিসিশন টোটালি ভুল হবে। কিছু জিনিস মাঝামাঝি ঠিক, মাঝামাঝি ভুল জায়গা দিয়ে যাবে। এবং সব থেকে বড় ব্যাপার, এই সময় মানুষ কিন্তু কারুর কথা শুনবেন না। কারুর কথা মানে যে ফিল্ডে, হয়তো ডাক্তারবাবু বললেন এই ওষুধটা খাওয়া উচিত, সে বাড়িতে এসে যে কোনোদিন ধরুন ডাক্তারি বইপত্র পড়েনি, সে হঠাৎ বলে দিল যে না, ওষুধটা খেও না, এটাতেই বেশি আছে, অর্থাৎ সে গুগল ডক্টর হয়ে গেছে আর কি, এরকম ধরনের হয়ে করবার আর কি যোগ আছে। তো সেটা ভুলেও করবেন না। আর কারোর কথা শুনুন না, শুনুন, ডাক্তারবাবুর কথা অবশ্যই শুনবেন। আচ্ছা, প্রচন্ডভাবে অ্যাগ্রেশন, ইরিটেশন, ব্রিচ অফ পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স, সমস্ত কিছুর কিন্তু এর সময় অভাব দেখা যাবে। এবং যাকে বলা যায় কিছুটা শরীরের মধ্যে বাত, পিত্ত, কফের 3 রকম দোষ থাকে, তার মধ্যে পিত্তদোষ কিন্তু বেশ পরিমাণে এ সময় বৃদ্ধি পাবে, এবং পিত্তদোষ থেকে কিন্তু বাতেরও দোষ হবে। বাত মানে কিন্তু ভাববেন না যে ব্যথা বেদনা, বাত মানে ক্ষেত্রে বায়ু,
বাত পিত্ত কফ, কফ মানে হচ্ছে ওবেসিটি, এই তিনটের নাম আলাদা আছে এখানে। তো এক্ষেত্রে পিত্তদোষ এবং তার থেকে বাত দোষ বৃদ্ধি পেতে পারে, তার ফলে হজম শক্তিজনিত ক্ষমতাকে হ্রাসকরণ বা মেজর ডাইজেস্টিভ যে অর্গানস আছে তাকে ক্ষতি করা, এবং শরীরে ব্যথা বেদনা, তার সাথে রিউমেটয়েড প্রবলেম, লিগামেন্টের সমস্যা, হাড় ক্ষয়, প্যাটেলাতে সমস্যা, এগুলো কিন্তু অ্যাঙ্কেলের সমস্যা, দাঁতের সমস্যা, যাদের কার্সিনো এফেক্ট আছে তাদের ক্ষেত্রে খুব সাবধান। ডক্টর যদি কোনো রকম এরকম কিছু বলে থাকেন তাহলে মানে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করানো উচিত। করবেন, ভুল ডিসিশন মেকিং এবিলিটি তৈরি করবে প্রচুর পরিমাণে, নলেজকে কিন্তু কেটে দেবে এ সময়, নলেজের যে অ্যালাইনমেন্ট আছে সেটা কিন্তু হতে দেবে না, তার ফলে আপনি একদম স্বাভাবিকভাবেই আপনার যে মানে কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে সেগুলোর মধ্যে মানে অ্যাবর্টিভ কাজকর্ম বেশি পরিমাণে হতে থাকবে। কিন্তু দাম্পত্য সুখেরও কিন্তু এক্ষেত্রে অনেকটা হ্রাসকরণ ঘটবে, উল্টো হবে, যেটা হচ্ছে এ সময়ে প্রচণ্ড পরিমাণে মানে একে অপরের ওপরের ডমিনেশন করা, কথার মধ্যে তর্ক নিয়ে আসা, এবং তার সাথে এক্ষেত্রে শুক্রকে আমি কানেক্ট করে বলছি, এবং তার সাথে ভীষণ পরিমাণে নিজের জায়গায় স্টিক করে থাকা, তার ফলে মানুষ যদি একটা আলোচনায় বসে নিজের জায়গাটাতে স্টিক করে থাকে তাতে আলোচনা হবে না, দুপক্ষকেই একটা লেভেল পর্যন্ত জায়গা থেকে নামতে হবে, তবে গিয়ে একটা আলোচনা মানে গ্রাহ্য হয় আর কি। এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এক্ষেত্রে এমন হতে পারে যে যদি কোনো পুরনো জমি বিবাদ এই সমস্ত সংক্রান্ত আলোচনা দুটো নির্দিষ্ট পার্টির মধ্যে হতে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই একই জিনিসের অবতারণা হবে, অর্থাৎ যে যার পোর্শনে স্টিক করে বসে থাকার মানসিকতা কিন্তু তৈরি হবে। যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের কোনো রকম ত্রুটি আছে, সেটা সেন্ট্রাল হোক, পেরিফেরিয়াল হোক, বা অন্য যে কোনো রকম, তাদের সেন্সিটিভিটি বেশি আছে, কোনো রকমে ভুলে যাওয়ার প্রবণতা বা এই ধরনের কার্যকারিতা বেশি আছে, তারা কিন্তু খুব বেশি রকম এক্ষেত্রে ব্যাপারটাকে লুক আফটার করবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন নিয়মিত, না হলে কিন্তু জিনিসটা থেকে কি হবে, নর্মাল যে পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু ভীষণভাবে ডিসরাপশন হতে থাকবে। হেভি ভেহিকেল যারা চালান, মোটামুটি ধরুন আমি বলবো ম্যাটাডোর থেকে শুরু করে একদম বড় লরি, ট্রাক, বড় বড় বাস, অনেক দূর অবধি যাদের চালিয়ে নিয়ে যেতে হয়, তারা কিন্তু ভীষণ সাবধান। এই সময় কিন্তু সেই জায়গা থেকে, হেভি জায়গা থেকে কিন্তু সমস্যা আছে, বা যারা ধরুন একটু পাহাড়ে বা বিভিন্ন প্লেটোতে যাদের যাওয়ার প্রবণতা আছে, রাস্তাঘাট একটু স্বাভাবিক রাস্তার থেকে একটু দুর্গম, সে সমস্ত জায়গায় কিন্তু প্রবলেম হওয়ার যোগ আছে। বা ধরুন ট্রেন, বিশেষত যেগুলো দূরে যাচ্ছে, মোটামুটি মোর দ্যান 900 কিলোমিটার এরকম ডিস্টেন্সের বেশি যাচ্ছে, তাদেরও কিন্তু মানে সচেতনভাবে এই সময় গমন করা উচিত, কারণ এখন তো ফ্রিকোয়েন্সি অফ ট্রেন খুব বেশি, প্রচুর মানুষ যাতায়াত করে, তো তার ফলে সেই জায়গাতে একটু থাকাটার দরকার আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে মঙ্গল যখন অত্যন্ত নেগেটিভ স্টেটটাতে থাকবে, সেটা হচ্ছে 19শে জানুয়ারি থেকে একদম মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে মঙ্গলের সব থেকে খরতাপূর্ণ অংশ। তো এই সময়টা আপনাদের, আমি যে কন্ডিশনগুলো আপনাদের বললাম সেগুলো আমি বলেছি স্টার্ট হবে কিন্তু মোটামুটি 4 তারিখ থেকে, মানে 3 তারিখ পর থেকে, এবং এরপর থেকে কিন্তু দ্য প্রবাবিলিটি ফ্যাক্টরস উইল বি রেইজড। অন্তত প্রাথমিক ক্ষেত্রে দেখবেন এমন কিছু হঠকারী বা কিছু মানে ধুমধাম সিদ্ধান্ত নেওয়া আর কি, এরকম কিছু খুব বড় অথরিটেটিভ পজিশন থেকে নেওয়ার একটা প্রচেষ্টা করা হবে, যেন বিষয়টি খুব দ্রুত
ট্র্যাকে আসে, হ্যাঁ তার কিছু সুফল কুফল অবশ্যই থাকবে, সেই ব্যক্তির হরোস্কোপ তথা কোথা থেকে সেটা বলা হচ্ছে তার মান্ডেনের ওপরে থাকবে। কিন্তু সব কিছুর ওপরে প্রাথমিক ক্ষেত্রে কিন্তু পালসিং যাবে সমস্ত জায়গাটা, এই পুরো জায়গাটা গিয়ে থেতানো শুরু হবে এপ্রিল মাসের থার্ড উইকে গিয়ে, অন্তত 22-23 তারিখের পর। ততদিন পর্যন্ত কিন্তু প্রত্যেককেই সাবধানে থাকা উচিত। আমি বারবার বলেছি, আবার বলছি, যারা বিভিন্ন হেভি জায়গায় ধরুন কোনো কোর ইন্ডাস্ট্রি, হেভি ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন, যেখানে ভারী মালপত্র এই সমস্ত বিষয়ের সাথে নিজেকে অ্যাসোসিয়েটেড রাখছেন, যন্ত্রাংশ নির্মাণ করা, সেগুলোকে ফিট করা, বা কোথাও ব্রেকডাউন হলে, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ব্রেকডাউন হলে সেগুলোকে ঠিক করা, ট্র্যাকে আনা, তারা কিন্তু খুব সাবধানে কাজ করবেন। বা হেভি কারেন্ট ফ্লো যেখানে আছে, রেলে কাজ করছেন বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেখানে হাই পোটেনশিয়াল ডিফারেন্সে কাজ করতে হয়, তারাও কিন্তু খুব সাবধানে কাজ করবার চেষ্টা করবেন এ সময়। আমি একটু লগ্ন ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি দ্বাদশ লগ্নের। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই যে বক্রী গতি, তথা বিশেষত জেমিনাইতে যে বক্রী গতি, যেটা নিয়ে আলোচনার বিষয়, সেটা কিন্তু মোটের ওপরে টু সাম এক্সটেন্ট স্লো এবং স্ট্যাটিক প্লেজার দেবে। খুব বেশি যদি র্যান্ডাম করেন তাহলে কিন্তু সেই প্লেজার ব্যাহত হবে পরিষ্কারভাবে। মানে যারা ধরুন যে সমস্ত কাজে অনেকটা স্টিরিওটাইপড ভাবে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেটার। খুব বেশি এ সময় পরিবর্তন বা পরিবর্ধন কোনোটাই কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা গুণগ্রাহী ফল দেবে না। সন্তানের ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর রাখবেন, বিশেষ নজর, বিশেষত আপনার বা আপনার স্পাউসের যদি দশাগত কন্ডিশন ভালো না থাকে, বা কোনো একজনের দশা খারাপ, কোনো একজনের দুর্বল দশা, তাহলে কিন্তু বেশি নজর রাখবেন। আর শনি যদি কোনো জলকারক ঘরে বা কোনো অগ্নিকারক ঘরে থাকে, তাহলে কিন্তু সন্তানের বয়স যদি 12 বছরের নিচে হয় তাহলে অবশ্যই তার স্বাস্থ্যের দিকে নজর কিন্তু রাখবেন। প্রচুর পরিমাণে আপনার ইন্সপিরেশন সেলফ থেকে তৈরি হবে, অনেক কিছু কাজ, অনেক ধরনের কাজ করবার কিন্তু এ সময় ইচ্ছা হবে, কিন্তু সেই কাজের যে পরিণতি সবসময় আপনি যেভাবে ভেবেছেন সেভাবে হবে তা নয়। তবে ইন্ট্রোডাকশনটা আপনাকে দিয়ে করিয়ে দেবে। যদি খুব মানি রিলেটেড জায়গা থাকে তাহলে আমি বলবো খুব বুঝে শুনে বা কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলে তবেই সে কাজে কিন্তু নিজেকে নামানো উচিত, না হলে না নামানোটাই বেটার। ঘরের কোনো জায়গা পরিবর্তন বা ধরুন নতুনভাবে সেটার সীমানা পরিবর্তন, এরও কিন্তু যোগ আছে, এবং সেগুলো করতে গিয়ে বহু পুরনো জিনিসপত্র, সেটা কোনো ডকুমেন্টাল থিংস বা কোনো অ্যাবস্ট্রাক্ট কিছু হতে পারে, বা ধরুন কোনো ভ্যালুয়েবলস কিছু হারিয়ে গেছে, সেই সমস্ত জিনিস কিন্তু আপনার ক্ষেত্রে আপনি পেতে পারেন খুঁজে। বা আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় আপনার প্যারেন্টাল প্রপার্টিসের থেকেও কিন্তু আপনার গেইন আসার যোগ আছে। তবে যদি সেটা অনেক ভাই বোন থাকে, অনেক মানে মোর দ্যান 2, তাহলে কিন্তু আপনি যদি বড় না হন তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে আপনার চাহিদা অনুসারে জায়গাটা কিন্তু নাও পেতে পারেন। ব্লাড প্রেশার এবং আপার অ্যাবডোমেনের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে নিজেকে সাবধান রাখবেন, তেমন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই সময়তে প্রচুর পরিমাণে টেনশন, এবং টেনশন থেকে খুব মিসডাইরেকশন কিন্তু হওয়ার যোগ রয়েছে, বিশেষত পরিবারের মধ্যে। একদম পরিবারের মধ্যে মানে স্পাউসের সাথে, বা সন্তানেরা যদি একটু বড় হয়, মোর দ্যান 17-18 ইয়ার্স অফ মানে এজ আর কি, তাহলে কিন্তু তাদের মধ্যে খুব বেশি কনফ্লিক্ট হবে। এবং হয়তো দেখবেন যে 4 জনই ঠিক কথা বলছেন বা 5 জনই ঠিক কথা বলছেন, কিন্তু কারোর সাথে কারোর প্রিন্সিপালগত মিল নেই। যে কোনো একটা অ্যাপ্লাই করলে ঠিক হয়, কিন্তু কেউ কারোর মত ছাড়তে চাইছে না এ সময়তে।
এরকম একটা পিকিউলিয়ার স্টেটের উদ্ভব হবে। হ্যাঁ, আপনি 4টে বা 5টা মতকে গ্রেডেশন অনুসারে সাজাতে পারেন, কিন্তু দেখা যাবে 4টে বা 5টা মতই কম বেশি ঠিকই আছে। এ সময় কিন্তু মানে আপনার যে কোয়ালিটি বা কোয়ান্টিটি তার কিন্তু একটা সেলফ অ্যাসেসমেন্ট করার চেষ্টা করবেন। কে আপনাকে কি বলল, আপনি খুব স্কিল্ড মানুষ বা খুব আনস্কিল্ড, আপনি তাতে খুশি বা দুঃখ পেলেন, এগুলো কোনো সময় করবেন না, কারোর দ্বারা পরিচালিত হবেন না। আর নাম্বার 2 হচ্ছে যে রিঅ্যাসেসমেন্ট সবসময় করবার চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে বেটার ফল দেবে। বিশেষত আপনি যখন স্ট্রেস বা খুব টেনশন বা খুব রকম ধরুন একটু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টসের মধ্যে রয়েছে, সে সময় চিন্তা করবেন যে আপনি কেন রয়েছেন বা কোন জায়গা থেকে আপনার বেরোনো উচিত, এটা নিজেই রিভ্যালুয়েট করবার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ব্যাপারটা অনেক ইজি হবে। কোনো জায়গায় কোনো জায়গায় স্টিক করে থাকা, কোনো একটা মত বা পথে, হ্যাঁ, সেই মত বা পথে থেকে আপনি দেখছেন যে 1 বছর ধরে আপনাকে খুব একটা বেটার ফল দিচ্ছে না, তাও সেটাকে ধরে রয়েছেন, আমি বলবো সেটাতে থাকুন, কিন্তু অল্টারনেটিভ একটা চিন্তাও কিন্তু করুন। খারাপ দশায় থাকলে কিন্তু এই ধরনের ব্যাপারটা অনেক বেশি বেড়ে যাবে। মানে আমি কোথাও হেরে গেলাম, এই ধরনের একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করবে, যেটা আপনাকে যেরকম মুখে আপনি যাই বলুন, ভেতর থেকে আপনার যে শক্তি আছে সেটাকে ক্ষয় করবে। 2 হচ্ছে আপনাকে ভালো জিনিস পেতেও কিন্তু সাহায্য করবে না। যে সমস্ত মানুষেরা রিলেশনশিপে, সেটা কিন্তু বিবাহ পরবর্তী সম্পর্ক থেকে প্রাক বিবাহ সম্পর্কে রয়েছে, তারা কিন্তু এই সময় রিলেশনশিপের ক্ষেত্রে খুব নজর দেবেন, যদি তার ভবিষ্যৎ সম্পর্কে আপনি সচেতন থাকেন। অবশ্যই, না হলে কিন্তু এই সময় রিলেশনশিপে খুব বড় রকম ক্র্যাক আসতে পারে। তো অর্থনৈতিক কনস্ট্রেন্টসও আসবে, সুগারের ফ্লাকচুয়েশন হতে পারে, কিডনি যাদের দুর্বল তাদের সমস্যা হতে পারে, তাছাড়া আইজের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। এমন হতে পারে যে সুগারের জন্য আপনার শরীরে একটু শুকিয়ে যেতে পারে, শ্রিঙ্ক করতে পারে। এটা আমি হয়তো সুগার বলছি, ডাক্তারবাবু হয়তো কোনো অন্য কজ বলতে পারে, কিন্তু ছক অনুসারে সেরকমই করছে, শরীর শ্রিঙ্ক করে যাওয়া একটুখানি, সেটা কিন্তু হতে পারে। তার ফলে সেরকম যদি দেখেন যে ব্যাপারটা খুব বেশি রকম ঘটছে, তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভেহিকেল কেনার খুব ভালো যোগ আছে। তাছাড়া ভেহিকেল শেখা বা ভেহিকেল নিয়ে দূরবর্তী স্থানে যাওয়া ফ্যামিলির সাথে, সেই সংক্রান্ত যোগও কিন্তু এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে যত রকম ইগো তথা ইগো ভিত্তিক যে যত রকম নেগেটিভিজম আছে, সমস্ত কিছু কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে। এই ইগো এবং টেনশন থেকে কিন্তু যত রকম ইগো, স্পেশালি ইগো, এবং সেখান থেকে অতিরিক্ত ক্রোধ, একটু কর্কশ কথা বলে দেওয়া, এবং শুধু কর্কশ নয়, কথার মধ্যে যে কিছু বেসিক যে রুলস আছে, আমরা কারোর সাথে যখন কথা বলি, স্পেশালি বয়োজ্যেষ্ঠ বা সম্মানের যোগ্য তাদের সাথে কথা বলার সময় কোনো রকম থাকবে না। এটা আপনার ক্ষেত্রে থাকবে না, কন্যার ক্ষেত্রে থাকবে না, মকরের ক্ষেত্রে থাকবে না, মীনের ক্ষেত্রেও থাকবে না। অর্থাৎ আমি যখন বলবো এদের প্রত্যেককেই ছুঁয়ে যাব জায়গাটা, সুতরাং এই জায়গাটাতে একটু খেয়াল রাখবেন যাতে পরিস্থিতি অনেকটা অনুকূল থাকে কমিউনিকেশনের ক্ষেত্রে, এবং কমিউনিকেশন থেকে টেনশন, স্ট্রেস এবং বিভিন্ন রকম ঝগড়াপূর্ণ বা একটা অল্টারকেটিভ স্টেট কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা এখানে রয়েছে। মানে আপনার যে পরিষ্কার ভাষায় যে একটা ন্যাচারাল সাস্টেনেবিলিটি এগুলো যেটা রয়েছে, এগুলো কিন্তু ভীষণভাবে এ সময় ব্যাঘাত ঘটবে বা বাধাপ্রাপ্ত হবে। আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে ধরুন নেচার, বিলিফ সিস্টেম, আপনার যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, সেগুলোকে না অ্যালাইনমেন্ট করতে শিখবেন। মানে মিশ্রিত করবেন না, কোনোটার সাথে কোনোটা তো নয়, বা অন্য কোনো থিওরির সাথে অন্য কোনো জায়গায় নয়, সেটার মধ্যে থেকে এবং সেটা থেকেই
প্রপার জিনিসটা পাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি অনেকটা স্থিতবী হয়ে কাজ করতে পারবেন। আপনি যদি মানে মস্তিষ্ককে ঠিক না রাখতে পারেন, মানে সোলকে যদি পিসফুল না রাখতে পারেন এ সময়, আপনার কিন্তু সমস্ত কাজে ব্যাঘাত ঘটবে এবং সমস্ত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে উত্থান পতনের মধ্যে দিয়ে এই সময়টা যাবে। খারাপ দশা থাকলে কিন্তু সেক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে একটা দীর্ঘস্থায়ী কাট অফও হয়ে যেতে পারে, সে ব্যাপারেও সাবধান থাকবেন। হাইপার টেনশন, যাদের ফ্যারেঞ্জাইটিসের সমস্যা, এন্ডোক্রিন গ্ল্যান্ডসের বিশেষত থাইরয়েডের, বাদিকের চেস্টের যদি কোনো সমস্যা দেখেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। স্যাক্রাল এবং কক্সিজিয়াল এই সংক্রান্ত হাড়ে বা একদম ইলিয়াম ইসচিয়াম, হিপ বোন এই সমস্ত জায়গায় যদি কোনো প্রবলেম দেখেন তাহলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলে ব্যাপারটা বেটার। যারা দীর্ঘক্ষণ গাড়ি চালান তারাও কিন্তু চিকিৎসক যদি বারণ করে থাকেন তাহলে অবশ্যই সেটাকে পে অ্যাটেনশন টু দ্যাট। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে মঙ্গলের এই যে গোচর, সেই গোচর কিন্তু আপনার মেন্টাল স্টেবিলিটি এবং মেন্টাল যে ফোকাস সেটাকে কিন্তু ভীষণ পরিমাণে ওপেক করে দেবে বা খুব ডিস্টেবিলাইজিং একটা স্টেটে নিয়ে যাবে। তার ফলে আপনার মধ্যে প্রচুর পরিমাণে হঠাৎ করে যেন আপনি রিয়েলিটিগুলো দেখতে পাবেন এবং রিয়েলিটির এতদিন ধরে না দেখতে পাওয়ার জন্য নিজের সাথেও এক ধরনের দ্বন্দ্ব বা উল্টো দিকের কোনো মানুষ তার সাথেও দ্বন্দ্বে আপনি প্ররোচিত হয়ে যাবেন কোনো না কোনোভাবে। অর্থাৎ পরিস্থিতিকে নিজের ফেভারে রাখবার কিন্তু জন্য সব রকম চেষ্টা করবেন। আচ্ছা, যতটা সম্ভব নিজের যে আবেগপূর্ণ যে মানসিকতা আছে বা প্যাশন বা অবসেশন সংক্রান্ত যে মেন্টালিটি আছে সেটাকে কিন্তু গেট ডাউন করে র্যাশনাল অ্যাক্টিভিটিস দ্বারা এগোনোর চেষ্টা করবেন। মনে রাখবেন রবি কিন্তু অলমোস্ট 15ই ফেব্রুয়ারি পর্যন্ত, 14ই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে থাকবে এবং তারপরে মাসে কিন্তু সে আমাদের সমসপ্তমে থাকবে আর কি, নিজের মূল ত্রিকোণে কুম্ভের ঘরে। তো সেই সময় রবির সাথেও শনি থাকবে এবং কম্বাস্ট হয়ে যাবে। তো যার ফলে কিন্তু ফেব্রুয়ারির এন্ডের দিক থেকে সহনশীলতা, ধৈর্য এগুলোর ক্ষেত্রেও কিন্তু ভীষণ পরিমাণে ব্রিজ তৈরি হবে আপনার ক্ষেত্রে, 8th হাউসে তৈরি হবে এবং হিউজ ট্রান্সফরমেশন অফ নেগেটিভ এনার্জিও তৈরি করবে। তো নেগেটিভ এনার্জির ফ্লোটাকে বয়ে নিয়ে যাবেন না, তাহলে কিন্তু টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে, সেটা সেই সময় গিয়েও খুব ব্যাডলি রিয়্যাক্ট করে ফেলবেন। অনেক সময় খুব ডিসিপ্লিন ফোর্সে বা কোনো খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ অফিসে যদি আপনি চাকরি করেন, মানে কোনো দপ্তরে চাকরি করেন, আপনার উপরে কিন্তু প্রসিকিউশন হয়ে যেতে পারে, পরিষ্কার ব্যাপার, বিহেভিয়ারাল অ্যাটিটিউডের জন্য, অন্য কিছু কারণের জন্য নয়। অর্থাৎ আপনার মধ্যে কিন্তু কোনো সিনিয়র জুনিয়র এই ধরনের কোনো হায়ারার্কি মেনটেনেন্সের কোনো থাকবে না। এক ধরনের আনসিভিলাইজড নেচার আপনার মধ্যে গ্রো করবে। এটা মনে রাখবেন, আপনার যে সিনিয়র আছেন তিনি অফিসিয়ালি আপনাকে যেটাই বলুন না কেন সেটা ভদ্র এবং সভ্যভাবে আপনি অফিসিয়ালি উত্তর দিতে পারেন। সেটা আপনার বাড়ি নয়, সেখানে আপনি যা খুশি বলে দিতে পারেন। হ্যাঁ, এরকমভাবে হয় না। এগুলো আমার মনে হয় এগুলো আপনারা নিজেরাও যথেষ্ট জানেন যারা দীর্ঘদিন কাজবাজ করেছেন। এগুলো একটু মেনটেন করবেন। আর যতটা সম্ভব চ্যান্টিং করা, যতটা সম্ভব যোগা, মেডিটেশন করা, যদি ইনিশিয়েটেড হন তাহলে গুরুমন্ত্র জপ করা, বা যেরকমভাবে আপনি চ্যান্টিং করে থাকেন বা তেমন হলে কোনো গুরুদেবের শরণাপন্ন হয়ে সেই সংক্রান্ত কাজ করা, সেইগুলো কিন্তু আপনি অনায়াসে এ সময় করতে পারেন। সেটা আপনার জন্য বেটার ফল প্রদান করবে। পেটের দিকে, মিডল লোয়ার অ্যাবডোমেনের দিকে কিন্তু যথেষ্ট নজর দেবেন। লিভার, গল ব্লাডার, ইভেন অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রেও কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। সিংহলগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গলের এই অবস্থান কিন্তু আপনার একদম মেন্টাল স্টেবিলিটিকে ডিস্ট্রয় করবার চেষ্টা করবে। পরিষ্কার ব্যাপার আমি বলছি, যাদের মধ্যে কিন্তু টেনশন, স্ট্রেস অত্যন্ত বেশি আছে বা যারা কিন্তু
মানসিকভাবে বেশি চাপ নিয়ে অভ্যস্ত নয়। ছোটবেলা থেকে যারা এরকম হতে পারে যে কোনো খুব বিশেষভাবে প্যাম্পার্ড হয়ে বড় হয়েছেন, খুব ইন্ডালজেন্স পেয়েছেন, পিতামাতা সারা জীবন আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করে গেছেন, বা বাড়ির অন্য কোনো আপনার কোনো প্রিয় ব্যক্তিবর্গ হতে পারে, তিনি হয়তো একটা উদ্দেশ্য ধরে করেছেন, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হ্যাবিট হয়ে গেছে, তাহলে এই সময় কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। কারণ আপনার ডিসিশন মেকিং এবিলিটি যদি ঠিক না থাকে, আপনি কিন্তু ভুল পথে পরিচালিত হতে পারেন। তো কেয়ারফুল থাকবেন। আপনার মানে নিজেকে রিপ্রেজেন্ট করা বিফোর দ্য পিপল অর বিফোর ইউর অথরিটি, ইভেন বিফোর ইউর ফ্যামিলি মেম্বার্স, সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে সেগুলো করবেন। কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করবেন যে একদম নিশ্চুপ থাকা, যাদের মধ্যে সেই ক্ষমতাটা অলরেডি আছে, যে আপনাকে যে যতই যা খুশি বলুক, আপনি নিজেকে শান্ত এবং ঠান্ডা রাখতে পারেন। যদি আপনি এই জায়গাটাকে অ্যাচিভ করতে পারেন, তাহলে ইট ইজ গোয়িং টু বি দ্য বেস্ট টাইম। আপনি সমস্যা থেকে অনেকাংশে বেরিয়ে যাবেন। কিন্তু বিভিন্নভাবে আপনার মধ্যে কিন্তু এক ধরনের বলতে পারেন ধৈর্যহীনতা, স্থৈর্যহীনতা, এক ধরনের এমন একটা অবস্থা তৈরি করবে, এবং কোনো কিছুতে সন্তুষ্ট না হওয়া। আপনাকে যদি এক লাইনে কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোন কাজটা করে এই মুহূর্তে সন্তুষ্ট, আপনি কিন্তু অ্যাকচুয়ালি নিজেও কিছু বলতে পারবেন না, হুইচ উইল বি দ্য বেস্ট অপশন। আপনি ফাম্বল করবেন। তো সেদিক থেকে আপনাকে কিন্তু এই সময়টা খুব বুঝে চলা উচিত। অর্থনৈতিকভাবেও কিন্তু একটুখানি কনস্ট্রেন্টস থাকবে। মানি ফ্লো কিন্তু প্রপারলি যে আসবে তা নয়, বা আসলেও সেটা ডিসক্রিয়েট ফর্মে আসবে, এবং যতটা আসবে তার সিংহভাগই কিন্তু খরচ হয়ে যাবে। আপনি কিন্তু সেটাকে পজিটিভ আকারে কাজে লাগাতে পারবেন না, পারলেও খুব স্বল্প অংশ। আপনি এই সময় যেটা পজিটিভ আছে সেটা হচ্ছে কোনো ইমুভেবল প্রপার্টি বা সেই সংক্রান্ত কিছু সেল পারচেস করা। সেটা কিন্তু বিশেষত পারচেস করার ক্ষেত্রে বেটার আছে, বা সেল করে তার থেকেও বেটার কোনো অংশ যদি নিতে পারেন সেটাও বেটার আছে। ইভেন আপনি কোনো পলিসিস বা কোনো রকম কোনো শেয়ার ডিভেঞ্চার, সেগুলোও কিন্তু ভবিষ্যতের জন্য পারচেস করতে পারেন। যাদের ক্ষেত্রে লিভার দুর্বল আছে, অ্যাসাইটিস হয়ে গেছে কোনোভাবে, প্যানক্রিয়াস দুর্বল আছে, বা ধরুন ভোকাল কর্ডে কোনো প্রবলেম রয়েছে, আপার চেস্টে প্রবলেম রয়েছে, তারা কিন্তু এ সময় সাবধান। আর যাদের সাইটিকার সমস্যা রয়েছে, বা ধরুন শরীরের আপার পার্টে রিউমেটয়েড বেশি অ্যাক্টিভ, তারা কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা করবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, আপনার মঙ্গলেরই বকরি স্টেট, মানে বিশেষত 4 তারিখের পর থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গায় বেশ কনস্ট্রেন্টস তৈরি করবে, এবং আপনার যে এগোনোর পথ আছে সেটাকে কিন্তু ভীষণভাবে জিগজ্যাগ করে দেবে। অর্থাৎ কি বলা যেতে পারে, দ্য কোয়ান্টাম অফ লেন্থ অফ ইউর ট্র্যাজেক্টরি উইল বি ইনক্রিজড। তার মানে আপনার সময় বেশি লাগবে বা স্লো ডাউন করবে আপনার কাজকে। আর আপনার কমিউনিকেশন পাওয়ার বা স্কিল, সেটা কিন্তু খুব ডিসরাপ্টেড হবে এই সময়, যার ফলে আপনি বলবেন এক, মানুষ বুঝবে আরেক, রিয়াক্ট করবে আরেক, ইউ উইল বি ইন আ গ্রেট ডিলেমা। তো সেটা থেকে একটুখানি শান্ত রেখে পরিষ্কারভাবে অল্প কথায় জিনিসটা বোঝানোর চেষ্টা করবেন, বা পরিষ্কারভাবে যদি শান্ত থেকে কোনো কথাকে বলতে পারেন স্পিচলেস অবস্থায়, তাহলে কিন্তু আরও বেটার। কারণ কেতুও আছে আপনার অ্যাসেন্ডেন্টের উপরে একদম শেষের দিকে। আমি আর দিন 15-20 বাদে একটা অনুষ্ঠান করে দেব, সেটা হচ্ছে রাহু যখন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে, যদিও সেটা করবে সম্ভবত এই ফেব্রুয়ারি এন্ড বা মার্চের শুরুর দিকে, কিন্তু আগে থেকেই করে দেবো, তার কারণ আছে। তো সেটাতে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কিভাবে আপনার ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে। অনেকগুলো ডিফারেন্সের মধ্যে দিয়ে না আপনি গিয়ে তারপরে একটা
বেটার জায়গাকে অ্যাচিভ করতে পারবেন। অর্থাৎ অনেকগুলো দ্বান্দ্বিক প্রবণতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। সেলফ ইন্ট্রোস্পেকশন ভীষণভাবে দরকার। ফাইন্যান্সিয়াল স্কিলস খুব দরকার পরিস্থিতিকে নিজের ফেভারে রাখার জন্য। বা ধরুন আপনার যদি 100 টাকা থাকে, আপনি 40 টাকা রেখেই তবে 60 টাকা খরচা করবেন, কারণ কালকে কিন্তু হয়তো আপনার মানি ফ্লো নাও আসতে পারে, হয়তো সেটা দুদিন পরে আবার 200 টাকা আসলো একবারে। তার ফলে পয়সা আপনি খুব বুঝে খরচা করবেন। এবং ফিজিক্যাল জায়গায় স্পেশালি দ্য এন্টায়ার ডাইজেস্টিভ ট্র্যাক্ট এবং তার সাথে অর্থোপেডিক পোর্শন লোয়ার লিমসে খুব সাবধান। কোমরে যদি কোনো ক্রনিক পেইন থাকে, যে 1-1.5 বছর ধরে কোনো পেইনে আছেন, তাহলে কিন্তু এই সময়টা সেটা একটু বাড়বে। বা ধরুন কোনো কারণে হাড়ের সাথে নার্ভেও খুব রকম চোট আঘাত লেগেছে এবং তার জন্য বিভিন্ন রকম এমন কোনো ফিলিংস হচ্ছে বিদ্যুতের ঝিলিকের মতন, এরকম কিছু, পত্রপাঠ দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিষ্কার ব্যাপার, না হলে কিন্তু ক্রনিক ব্যাপার হয়ে যেতে পারে ইন অ্যাকর্ডেন্স উইথ দশা। তো ভয়ের কোনো ব্যাপার নেই, করবেন। আর হচ্ছে যারা ধরুন বিভিন্ন রকম একাধারে অনেক রকম চিকিৎসা করেন, আমি দেখেছি অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, তার সাথে আয়ুর্বেদিক অনেক কিছু পাতা ঠাতা খেয়ে নিল, যখন যেরকম, আমি জানি না এর ফল কি হয়, বিকজ আই হ্যাভ নো মাস্টারি অ্যাবাউট ইট, কিন্তু সেটা চিকিৎসক যিনি প্রধান তার পরামর্শ অনুসারে করবেন। আপনার কিন্তু মানে একদম ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটা আছে, এখানে কিন্তু একটা সমস্যা শো করছে। তার ফলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা এরকম র্যান্ডামলি কিছু বাইরে থেকে অ্যাপ্লাই করবার ক্ষেত্রে কিন্তু একটু প্রতিবন্ধকতা থাকার প্রয়োজন আছে। পায়ের ফিট, যাদের ফ্ল্যাট ফিট আছে বা নখে কোনো রকমভাবে মানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বুঝতে পারছেন, তারা কিন্তু সাবধানে থাকবেন এই ফেজে। তুলা লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকাদের বলে দিই, দেখুন মঙ্গলেরই বক্রী গতি আপনার যে কমিউনিকেশন স্কিল আছে সেটাকে না খুব বাজেভাবে ডিসরাপ্ট করবে। শুধু তাই নয়, ডিসরাপশনের থেকেও যেটা বড় ব্যাপার, প্রচুর রিউমার এবং মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে। এটা স্করপিওর ক্ষেত্রেও তৈরি করবে, সেটা যখন আমি স্করপিওতে যাব একটু বাদেই বলে দিচ্ছি। কিন্তু এখানে যেটা তৈরি করবে, আপনার না খুব প্রিয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, ধরুন বাড়িতে যে সমস্ত ব্যক্তি আছে বা বন্ধু বান্ধব আছে, এদের অনেক প্রিয় বন্ধু না আপনার সাথে বিচ্ছেদ ঘটে যেতে পারে। মানে আপনি কোনো একটা কথার এত বাজে রিয়াকশন করে দিলেন, বা কোনো বন্ধু বান্ধবী হয়তো কোনো ভুল রিয়াকশন করলেন, আপনিও সেটার পাল্টা একটা এত বাজে রিয়াক্ট করে দিলেন, তার পরিস্থিতি পরিবেশকে না বুঝে, যে সেই সময় চুপ করে থাকলে, সামান্য ধৈর্য দেখালে সম্পর্কটা চিরস্থায়ী হতো, সেই বোধ বা বুদ্ধির অভাব আপনাকে এই সময়টা ঘটিয়ে দেওয়ার প্রবণতা আছে। যার ফলে লং রানে কিন্তু আপনি বেশ কিছু অ্যাবস্ট্রাক্ট জিনিস হারিয়ে ফেলতে পারেন। সেই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনার যে ক্যারিয়ার বা যে প্রজেক্ট যেখানে আপনি কাজ করছেন, ব্যবসা করুন, চাকরি করুন, সেলফ এমপ্লয়েড হন, যাই হন, সেক্ষেত্রে আপনার যে ফোকাস আছে সেই ফোকাসে কিন্তু অসম্ভব রকম নেগেটিভ আসপেক্ট তৈরি হতে পারে। অর্থাৎ আপনাকে বিভিন্ন রকমভাবে মিসডাইরেকশন করবে বা মিসইন্টারপ্রেটেড হবেন আপনি কোনোভাবে, বা হঠাৎ করে এমন একটা কথায় যেটার কোনো প্রয়োজন নেই বিলিভ করে আপনি এমন একটা কাজ আপনার কাজের ক্ষেত্রে করলেন, এটা কিন্তু লং রানে আপনার একটা ক্ষতিও করলো, তথা আপনার ওই জায়গাটাই নষ্ট হয়ে গেল। এই ধরনের প্রবণতা কিন্তু হওয়ার যোগ আছে। যতটা সম্ভব চেষ্টা করবেন যেই জায়গাগুলো রিয়েলাইজেশন হয়নি জীবনে কোনোভাবে, সেই জায়গাটাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়াটাই বেটার। সেটাকে আঁকড়ে থেকে সেটার জন্য যুদ্ধ করা, এটা যদি খুব ভ্যালুয়েবলস কোনো বস্তু না হয়, ভ্যালুয়েবলস আমি কিন্তু সেটা অর্থনৈতিক ক্ষেত্রে বলছি না, অ্যাবস্ট্রাক্ট ক্ষেত্রেও বলছি, তাহলে সেটাকে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে নতুন দিকে এগিয়ে যান। সেটা আপনাকে অনেক বেটার ফোকাস দেবে। যত পারবেন না গ্রুপে কাজ করবার চেষ্টা করবেন। ধরুন অফিসেই কোনো একটা কাজ এসছে, আপনি হয়তো কোনো জায়গায় টিম লিডার আছেন, আপনার হাতে
আপনার আন্ডারে হয়তো আরো 2-3 জন কাজ করছেন, তো সবাই মিলে একসাথে কাজটাকে ওঠানোর চেষ্টা করবেন। আপনি বস, এই বসিং অ্যাটিটিউডটাকে ত্যাগ করবেন। মনে রাখবেন এই একটি আচরণ সমস্ত সময় সমস্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু শুধু নিচের দিকেই ঠেলবে, কখনো ওপরের দিকে ওঠাবে না। মানে আমি শ্রেষ্ঠ বাকি সবাই নিকৃষ্ট, এই মানসিকতা যদি একবার গ্রো করে যায় জীবনে কোনো ক্ষেত্রে কোনো মানুষের, তাহলে কিন্তু সেটা মানে যতদূর সম্ভব নেগেটিভিজমকে তৈরি করে, সেই ধরনের প্রবাবিলিটি কিন্তু এ সময় দেখা যাচ্ছে। কেউ যদি এমন কোনো বিজনেস করেন, গোল্ড স্মিথ বা বিভিন্ন রকম রূপোর গয়না ডিজাইন করছেন, বা ধরুন কোনো ইমিটেশন গয়না ডিজাইনিং এর কাজ করছেন, বা ফার্মাসিউটিক্যালস এর কাজ করছেন, বা বিভিন্ন ধরুন জামা কাপড়ের উপরেই জিপ লাগানো, বোতাম লাগানো, স্ট্র্যাপ লাগানো, সেটাকে আরো সুন্দর করবার জন্য কাজ করছেন, তাহলে সেই সংক্রান্ত কাজের কিন্তু আপনি এ সময় বেটার বেনিফিট পাবেন। কিডনি এবং প্রস্টেট দুটো থেকে সাবধান, এবং হাঁটু সংক্রান্ত জায়গা থেকে মানে অর্থোপেডিক পোর্শন থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। স্করপিও বা বৃশ্চিকের ক্ষেত্রে বলে দিই, যেটা প্রথমেই বললাম সেই অংশটা তো বিশেষভাবে কার্যকরী এক্ষেত্রেও তুলার মতনই। তার সাথে যেটা হবে আপনার ক্ষেত্রে না, যে প্রফেশনাল বা পার্সোনাল যে ব্যালেন্স, সেই ব্যালেন্স কিন্তু ভীষণভাবে নষ্ট হবে। এমন হতে পারে যে আপনার পার্সোনাল ক্ষেত্রে এত প্রেশার আসলো যে আপনি আপনার কাজের জায়গা, বিজনেসের জায়গাকে প্রপারলি মেনটেন করতে পারলেন না, বা ভাইস ভার্সা। দুটোই কিন্তু হওয়ার চান্স এ সময় রয়েছে। 2 নম্বর হচ্ছে ইমেন্স প্রেশার, কাজের প্রেশার, যে কোনো রকম কাজ হোক। দেখা গেল যে আপনি একজন জাতক, কোনো কারণে আপনার স্ত্রী শরীর খারাপ হলো, সেদিন 7 বা 10 হয়তো শয্যাশায়ী থাকলেন কোনোভাবে, তো পুরো বাড়ির হেডেক আপনাকে নিতে হচ্ছে, বা উল্টোটাও হতে পারে। আবার অফিসকেও বা কাজের জায়গাকেও ঠিক করে মেনটেন করতে পারছেন, একটা হচপচ তৈরি হয়ে, এবং ব্যাপারটা আপনার যে কোঅর্ডিনেশনগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হতে পারে। এবং পুরনো বন্ধু বান্ধবদের সাথে, যেটা প্রথমেই বললাম, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভীষণ নেতিবাচক প্রভাব এ সময় পড়বার কিন্তু জায়গা রয়েছে। বেটার যেটা আপনার ক্ষেত্রে রয়েছে সেটা হচ্ছে নিজের স্কিল এবং লার্নিং এবিলিটিকে যদি কোনোভাবে বৃদ্ধি করতে চান, তাহলে এটা কিন্তু খুব ভালো সময় সেই জায়গাটা তৈরি করার। বা ধরুন আপনি চাইছেন কোনো হায়ার এডুকেশন বা কোনো ফরেন এডুকেশন এই রিগার্ডিং কোনো এই সময় অ্যাপ্লাই করতে বা কিছু, তো আপনি নিঃসন্দেহে করতে পারেন। সেটা কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় পজিটিভ রেজাল্ট দেবে। অর্থাৎ ক্যারিয়ার রিলেটেড যদি কোনো প্ল্যান চান, এবং সেই প্ল্যানটা কিন্তু যদি অ্যাটলিস্ট 2 years প্লাস কোনো প্ল্যান হয়, অর্থাৎ আপনি যেটা পড়তে চাইছেন সেটা 2 বছরের বেশি সময়, এটা 3 হতে পারে, 4 হতে পারে, তাহলে কিন্তু আপনাকে আরো বেটার ফল প্রদান করবে। সে নিয়েও কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ আছে। এবং তার সাথে আপনি কোনো ইমুভেবল প্রপার্টি পারচেস করতে পারেন, বা টোকেন মানি দিয়ে সেটা বুকও করে রাখতে পারেন এ সময়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভালো রেজাল্ট শো করছে। যাদের ক্ষেত্রে থাইরয়েড বা ইউরিক অ্যাসিড বা ধরুন সুগার রিলেটেড, সেটা ইনসুলিন, গ্লুকাগন, অনেক ক্ষেত্রে সুগার কমেও যেতে পারে, সেই রিগার্ডিং কোনো সমস্যা আছে, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং যাদের ক্ষেত্রে দেখছেন যে পেট কোনো কারণে বেড়ে যাচ্ছে, কোনো অ্যাসাইটিস জাতীয় সমস্যা হয়েছিল, ভবিষ্যতেও হতে পারে, ডক্টর সাবধান থাকতে বলেছে, খাওয়া দাওয়া, জল, এই সমস্ত ক্ষেত্রে, জীবনযাত্রা অন্যান্য, তারা কিন্তু এই সময়টাকে ইগনোর করবেন না, চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন এক্ষেত্রে। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, মঙ্গলেরই বকরি কন্ডিশন কিন্তু আপনি নিজেকে যতটা শ্রিঙ্ক করতে পারবেন নিজের অ্যাক্টিভিটিসের মধ্যে, সেটা আপনার প্রাত্যহিক জীবন থেকে শুরু করে আপনার কর্মজীবন, আপনার ফ্যামিলি লাইফ, লাক্সারি লাইফ, এভরিথিং, অর্থাৎ যত বেশি আপনার জুরিসডিকশনকে আস্তে আস্তে কমিয়ে আনতে পারবেন, আপনার মধ্যে প্লেজার বলুন বা আপনার মধ্যে
সন্তুষ্টি, ডেবোনিয়ার, দিস থিংস আর বিং ইনক্রিজড। যদি সেটা না করতে পারেন ঠিক উল্টো ফল দেবে, অর্থাৎ সব জায়গায় শুধু আশা বৃদ্ধি পাবে কিন্তু সেখান থেকে আপনি প্রত্যাশায় কিন্তু খুব সামান্য অংশই পাবেন। ফলে আমি প্রথমেই বললাম আপনাকে উল্টো চলতে হবে এক্ষেত্রে, তত আপনি বেটার ফল অ্যাচিভ করতে পারবেন। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে, যেটা তুলার ক্ষেত্রে বলছিলাম, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব সেন্সিটিভ থাকবেন। আপনার ক্ষেত্রে সম্পর্ক যে ভেঙে যাবে এটা আমি বলছি না, কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যদি কোনো এমন কোনো কাজ করে থাকেন, ধরুন কোনো একটা গ্রুপকে বা কিছুকে স্ট্রেনথেন করতে, সেটার কোনো গুরুত্বপূর্ণ আপনি কোনো কর্মকাণ্ড করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার দায়ও আপনাকে এ সময় নিতে হবে। ভালো বা খারাপ দুটোর দায় কিন্তু আপনার ক্ষেত্রে এ সময় আসবে। তো সেটা আমি নেগেটিভ বলছি না, কিন্তু ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি ওভার ইউর শোল্ডার্স। আচ্ছা, যারা যত বেশি তাদের বক্তব্য প্রকাশের ক্ষেত্রে আনকমফোর্টেবল, যত চাপা, ইন্ট্রোভার্ট নেচারের মানুষ, অর্থাৎ যাদের মধ্যে শনির নেগেটিভিজম আছে, মনে রাখবেন মুনি ঋষিরা, সেজরা, মঙ্করা কথা কম বলেন, কিন্তু তার মানে এটা নয় যে তারা যখন ব্যাসপীঠে থাকেন তারা কথা কম বলেন। তো আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা যতটুকু আমি যুক্ত ছিলাম বা সামান্য যে এখনো আছি, সেখানে আমি কখনো সেটা দেখিনি। কিন্তু তারা অবাঞ্ছিত কথার মধ্যেও বাঞ্ছিত কথা বলে দেয়, অত্যন্ত হাস্যরসযুক্ত হয়, কারণ তারা তাদের অনেক নলেজকে জেনারেল পাবলিকের মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য খুব হালকা কথা বলেন, কথার মাধ্যমে উপস্থাপিত করেন কোনো গূঢ় তত্ত্ব। এই জন্যই তারা মহান জ্ঞানী মানুষ, কিন্তু তারা ওই কথাটা বলে দেন। সেই জন্য অনেক সময় সাধারণ একটা মানুষের এই জাতীয় কথা শুনে মনে হতে পারে তিনি খুব নর্মাল কথাই বলছেন, কিন্তু তার কিন্তু মানে গুচ্ছ তত্ত্ব রয়েছে, সেটাও বুঝতে হবে। তো এক্ষেত্রে সেই ধরনের মানুষ কিন্তু শনি কেন্দ্রিক মানুষ, কিন্তু শনির যাদের ম্যাল এফেক্ট থাকে তারা জীবনে কোনোদিন সন্তুষ্ট হয় না। হ্যাঁ, এবার নিজেকে অসম্ভব জ্ঞানী মনে করে। আমার নিজের চোখে দেখা এরকম কিছু মানুষ আছে, আমার জীবনে চলার পথে প্রচুর আছে এরকম, আপনারাও হয়তো দেখেছেন এরকম মানুষ। তো এরা কারোর সাথে কমিউনিকেট করতে পারে না। হ্যাঁ, মানুষের জন্য প্রচুর কাজ করেন বা এমনিও অনেক কাজ করেন, অনেক দায় নেন, রেসপন্সিবিলিটি নেন, কিন্তু কারোর কাছে ভালো হতে পারেন না, কারণ তাদের ভালো হওয়াটা ক্ষেত্রে বিষয় নয়। মানে অ্যাকচুয়ালি তারা দিনের শেষে যে কাজগুলো করেন সেই কাজটা অন্য কেউ করতে পারত, কিন্তু সেই কাজটা নিয়ে তাদের মধ্যে এমন একটা আত্মম্ভরিতা থাকে যে সেই কাজটা যেন সে ছাড়া কেউ আর করতে পারবে না, এরকম ধরনের। এবং খুব মানে প্রিভিলেজ টেকার মানুষ হন এরা। এটা হচ্ছে শনির ম্যাল এফেক্টের জন্য হয়। শনি কেন্দ্রিক, কিন্তু শনির নেগেটিভ ইনভার্টেড এফেক্ট দেয় ক্ষেত্রে, এবং ভীষণ ইন্ট্রোভার্ট করে রাখে। তথ্য গোপন করা এদের একটা বেসিক নেচারের মধ্যে পরিণত হয়, এবং সেই তথ্যটাই ছাড়বে এবং খুব এমন একটা করে বলবে মনে হয় যেন সেটা বিরাট কিছু বলছে, কিন্তু দেখা গেল লাস্টে সাধারণ কথা, সেটা এমনিও বলা যেত, কিন্তু সেটা সে বলবে না, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে বলবে আর কি। এই ধরনের মানুষ যারা হন আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব গন্ডগোলের দেবে। অর্থাৎ তারা তো বাইরে নিজেকে প্রকাশ করবে যে আমি মহৎ জ্ঞানী এবং আমার স্কিল অনেক বেশি, খুব বিনয়ী হয়ে কথা বলবে খুব কিছু, কিন্তু সে কাজটা করবে না, বেসিক্যালি মানে করতে দেবে না। তো তার দরুন তাদের মধ্যে মানসিক কষ্ট এ সময় বৃদ্ধি পাবে। আর মনে রাখবেন, যদি কখনো শনি মঙ্গলের মধ্যে পঞ্চম নবম কম্বিনেশন আসে এবং ওয়ান অফ দ্য প্ল্যানেটস বা বোথ দ্য প্ল্যানেট বিকামস বকরি রেট্রোগ্রেড, তাহলে কিন্তু এই স্টেট আসে, এবং দুটোই কিন্তু পঞ্চম নবমের ঘর, মানে কি একই ধর্মের ঘর তো অনেকটা, যদিও মিথুনের সাথে কুম্ভের আমরা বলতে পারি বায়ুর ঘর, কিন্তু বায়ু মানে সেটা সেই অর্থে নয়। দুটো ঘরের মধ্যে চূড়ান্ত রকম গঠনমূলক ডিফারেন্স আছে। তা সত্ত্বেও 5th 9th কম্বিনেশনের বলে এক্ষেত্রে তাদের মধ্যে এই স্কিলটাকে
নষ্ট করবে এবং তারা বিভিন্ন অন্তর্যন্ত্রণায় ভুগতে থাকবে। সেটা পরিবার নিয়ে হতে পারে, সেটা তার কাজের ক্ষেত্র থেকে হতে পারে, সেটা বিভিন্ন লোক তাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য তাদের মধ্যে একটা অন্তর্নিহিত কষ্ট হতে পারে, এরকম ধরনের। অর্থাৎ মেটেরিয়াল চিন্তা কিন্তু দেখানোর চেষ্টা করবে তারা ব্যাপারটা স্পিরিচুয়ালি। তো দিজ আর দ্য, কি বলা যেতে পারে, আয়রনি একটা। তো সেরকম হওয়ার যোগ আছে, তারা সাবধান। পরিবারের মধ্যেও কিন্তু শান্তি বা স্থিতি ভীষণভাবে বিঘ্নিত হবে। বাবার বয়স যদি 71-এর বেশি হয় এবং মা যদি 67, তাহলে কিন্তু খারাপ যদি দশায় থাকে, আপনি যদি বড় হন এবং আপনার বয়স যদি 32-এর বেশি হয় এবং আপনি খারাপ দশায় থাকেন, তাহলেও কিন্তু পিতামাতার দুজনেরই, স্পেশালি মায়ের জায়গা কিন্তু বেশি নজর দেবেন। দশা যার যত খারাপ আছে তার ক্ষেত্রে বেশি নজর দেবেন, আপনার হলে তো দুজনের ক্ষেত্রেই সমপরিমাণ নজর দেবেন। অন্তত এপ্রিলের 3rd উইক পর্যন্ত আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হন, তাহলে স্পাউসের প্রতি এবং সন্তান থাকলে সন্তানের প্রতিও কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। মানে আমি বলছি নজর দেওয়া মানে কাউকে রেস্ট্রিক্টেড করে দেওয়া নয়, তাকে ওপর থেকে নজর রাখা যে পরিস্থিতি ঠিকঠাক মতন চলছে এবং যাতে একটা ভারসাম্য বজায় থাকে সব কিছুতে। নার্ভাস সিস্টেমের কিন্তু নজর রাখবার চেষ্টা করবেন এবং সব থেকে বড় ব্যাপার, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আর যদি কখনো 2 হুইলার বা এরকম কিছু চালান, বিশেষত রাতের দিকে আফটার সান ইজ সেটিং ডাউন, তাহলে কিন্তু একটু সাবধানে চালাবেন, যতটা বা যে প্রোটেকশনগুলো নিয়ে চলা দরকার সেগুলো চালাবেন। কোমর থেকে পা পর্যন্ত অংশে বেশি নজর দেবেন। যারা ফিমেল আছেন, বয়স মোটামুটি 44-45-এর বেশি আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গান এবং ইউরিনারি ব্লাডার সমস্যা রয়েছে। যদি কিছু বুঝতে পারেন বা যদি কোনো সামান্য কিছু বোঝেন, চিকিৎসকের পরামর্শ তৎক্ষণাৎ নেওয়ার চেষ্টা করবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গলেরই বকরি স্টেট অর্থাৎ 4 তারিখ অনওয়ার্ডস আস্তে আস্তে কিন্তু আপনার যত রকম পেরিফেরি আছে, অর্থাৎ আপনি ব্যতি রেখে যত রকম প্যারামিটার্সের সাথে আপনি যুক্ত রয়েছেন, সেটা সোশ্যাল, সেটা ফ্যামিলি, সেটা ফাইন্যান্স, কর্মের জায়গা, ফিজিক্যাল, স্পিরিচুয়াল, যত রকম প্যারামিটার্সের সাথে আপনি যুক্ত রয়েছেন, ফ্রেন্ডশিপ বা কোলাবোরেশন, পার্টনারশিপ, কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় না যত সম্পর্ক, সেগুলোর নতুন করে ইন্ট্রোস্পেকশন হতে থাকবে সমস্ত কিছু, এবং আপনার মধ্যে মনে হবে যে আমি জায়গাগুলোকে একবার ভেবে দেখি, চিন্তা করে দেখি যে হোয়াট শুড ডু অ্যান্ড হোয়াট শুড নট। এই ব্যাপারটা আপনার মধ্যে তৈরি হবে, কিন্তু সব থেকে বেশি তৈরি হবে যাদের ক্ষেত্রে মঙ্গল কোনোভাবে ডিস্টার্বড আছে এবং বৃহস্পতি লো পাওয়ার্ড আছে হরোস্কোপে, মানে ষটবর্গে লো পাওয়ার আছে, তার নর্মাল পজিশনিং লো পাওয়ার আছে, বা একদম D16 পর্যন্ত তার ডেরিভেটিভ কার্ভসে লো পাওয়ার আছে, তারা কিন্তু এ সময় ভীষণ বুদ্ধিভ্রম বা বুদ্ধি বিভ্রাটের মধ্যে কিন্তু তারা চলে যাবে। তার ফলে তাদের ডিসিশন মেকিং এবিলিটি এবং তাদের হেলথ কন্ডিশন কিন্তু বেশ গন্ডগোল হতে পারে। এবং মকরের ক্ষেত্রে আমি বহুবার বলেছি যে মকরকে স্যাটিসফাই করা বা বোঝানো, এটা কোনো মানুষের পক্ষে কার্যত সম্ভব নয়, কোনো মহান মানুষের পক্ষে সম্ভব, তো বা দেবদেবীদের পক্ষে সম্ভব, কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ তারা সেটা বুঝবেন না। তারা সেটা যেটা বুঝেছেন সেটার উপরেই না তারা সবসময় স্ট্রিক্টলি দাঁড়িয়ে থাকবার চেষ্টা করবেন, তাতে যা তার কনসিকুয়েন্স হোক না কেন। আর ক্ষেত্র বিশেষে কৃপণতা বা কারোর জন্য কিছু যদি কেউ করে থাকেন, সেটা তাকে বিভিন্ন বক্তব্য বা আচরণের মধ্যে ফিরিয়ে দেওয়ার একটা প্রবণতা এদের মধ্যে থাকে।
মুখে দেখাবে খুব হাম্বল, কিন্তু তারা সেটাকে ফিরিয়ে দেয়। অর্থাৎ সেই পরিমাণ মানে মানসিকতা তাদের থাকে না যে আমি বিষয়টিকে দিয়েছি তাতে কি আছে, ব্যাপারটা ঘটে গেছে, সেটা তারা থাকে না, সুযোগ পেলেই ফিরিয়ে দেয়। অর্থাৎ তাদের মধ্যে টু সাম এক্সটেন্ট রিভেঞ্জ একটা থাকে, কিন্তু পুরোপুরি থাকে না সেটা। তো এর ফলে তাদের বহু জায়গায় এ সময় রিঅ্যাসেসমেন্ট করা বা রিইন্ট্রোস্পেক্ট করা তাদের এই সম্পর্কগুলোর ক্ষেত্রে এ সময় তৈরি হবে। আমি বলবো যারা এই ক্যাপ্রিকর্নের ক্ষেত্রে আছেন, শুনছেন বা শুনবেন, তারা কিন্তু বিষয়টিকে একটুখানি খেয়াল রাখবেন। বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু সেই বন্ধুত্ব কিন্তু ফর্মাল ইনফর্মাল যেরকমই হোক, কিন্তু বুঝে শুনে মেনটেন করবেন। যতটা বুঝবেন লং রানে যার প্রয়োজন নেই, ঠিক আছে, তাকে অ্যাভয়েড করা যেতে পারে, কিন্তু যাকে আছে তাকে কিন্তু উল্টোপাল্টা করে কোনোভাবে বিষয়টিকে নষ্ট করবেন না, তাহলে কিন্তু সেটাকে রিস্টাবলিশ করাটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। এই সময় যারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে আছেন, যাদের মোটামুটি আমি ধরুন আজকে 29 তারিখ অনুষ্ঠান করছি ডিসেম্বরে, আজ থেকে মোটামুটি 4 মাস মধ্যে সন্তান জন্ম দেবেন যে সমস্ত জাতিকারা, তারা স্বামী স্ত্রী উভয়ই খুব সংযম থাকবেন যদি ক্যাপ্রিকর্ন হন। এই সময়টা মানে মানসিক সংযম তথা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করা অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দি গুরু, যেভাবে বলবেন সেইভাবে করবার চেষ্টা করবেন, তাহলে তার ফল খুব বেটার দেবে। এবং মনকে খুব শান্ত রাখবার চেষ্টা করবেন। আচ্ছা, নতুন কোনো কাজের ক্ষেত্রে নতুন কোনো ইনিশিয়েটিভ নেওয়া বা এই ধরনের কিছু করবার প্রবণতা আসবে, কিন্তু গেইন আপনাকে কিন্তু খুব একটা বেশি দেবে না, দেওয়ার মতো জায়গায় প্ল্যানেট নেই। তবে হ্যাঁ, গেইন চিন্তা করে কাজ করবেন না এখন, গেইন আপনাকে পরে গিয়ে ঠিক দেবে, এপ্রিল মাস যাবে আবার দেবে, কিন্তু আপনি আপনার কাজটা এখন করে যাবেন, তাহলে দেখবেন সেটা অবশ্যই একটা ফর্মিডেবল জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে সেই সময় গিয়ে কিন্তু। আর যারা বিভিন্ন রকম প্রায়োগিক বিদ্যার সাথে জড়িত, মনে করুন চিকিৎসক আছেন, যারা বিভিন্ন ল প্র্যাকটিস করেন, যারা বিভিন্ন রকম ধরুন ঐতিহাসিক খনন কার্য মানে প্রাগ ঐতিহাসিক বা ঐতিহাসিক মানে এনশিয়েন্ট হিস্ট্রি নিয়ে যারা কাজকর্ম করছেন, তারাও তো মানে বিজ্ঞানীর থেকে কিছু অংশে কম নয়। তো এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, যে সমস্ত মানে অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিরা, তারা কিন্তু এ সময় খুব বেনিফিট পাবেন। এ সময় কোনো লিপি পড়া বা কোনো যেগুলো আনডেসিপ্রেটেড আছে সেগুলো পড়া, এই ধরনের কাজ কিন্তু তারা করতে পারবেন। বা প্রাচীন কোনো ভাষা শিখে সেটাকে ভবিষ্যতে কাজে লাগানো, কোনো ঐতিহাসিক কোনো জিনিসকে নতুন করে তৈরি করবার ক্ষেত্রে, রিসেট করবার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে খুব কাজে দেবে। নার্ভাস সিস্টেম একদম মিডিল লোয়ার অ্যাবডোমেন থেকে কোলন অ্যানাস পর্যন্ত অংশ, ডান দিকের কিডনি, প্রস্টেট, তাছাড়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেম খুব যত্ন নেবেন। যদি এইখানে কোনো সমস্যা দেখেন, 1 মিনিট দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। আমি অ্যাকুইরিয়াসের ক্ষেত্রে বলে দিই, বকরি মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে নতুন কোনো কাজ বা নতুন কোনো পেশায় আপনাকে মানে ইন্ট্রোডিউস করবার জন্য কিন্তু পূর্ণ মাত্রায় চেষ্টা করবে, কিন্তু কাজ কিন্তু যে খুব ফ্রিলি হবে তা না। বিশেষত যেই কাজের সাথে শারীরিক বল প্রচুর পরিমাণে যুক্ত আছে। আমি অনেকবার আপনাদের বলেছি যে কুম্ভের ক্ষেত্রে 3rd এবং 10th হাউস, যেরকম সিংহের ক্ষেত্রে 3rd এবং 10th হাউস শুক্র, তো কুম্ভের ক্ষেত্রে 3rd এবং 10th হাউস হচ্ছে মঙ্গল। এবং এই মঙ্গল 10th হাউসের যে মঙ্গল, সেটা বৃশ্চিকের মঙ্গল, যে মঙ্গলে শনি বর্তমানে দৃষ্টি দিচ্ছে। তো তার ফলে এরা যে ধরনের কাজের সাথে যুক্ত থাকবে, যেটা ধরুন মাইনিংয়ের কাজ, বিভিন্ন তেল উত্তোলন বা বর্ডার রোডস ক্রিয়েশন করা, কোনো ব্রিজ তৈরি করা, কোনো রুরাল ইলেকট্রিফিকেশন, কোনো দেশের ফান্ডামেন্টাল যে অ্যাক্টিভিটিস তার সাথে যুক্ত থাকা, বা 3rd এবং 10th যেহেতু একই, সেহেতু কোনো
ভাই বোনের সাথে একত্রে কোনো ব্যবসা চালানো, পারিবারিক ব্যবসা, এই ধরনের কাজ কিন্তু এরা করতে পারেন। কিন্তু এই কাজে না এই সময় আপনাকে লট অফ পাথস উইল বি সিন, আপনি দেখতে পাবেন, কিন্তু সেইগুলোকে দিলেই যে সবসময় সেটা অ্যাক্টিভেট হয়ে সঙ্গে সঙ্গে ফল দেবে তা নয়, বাট দ্য রেজাল্টস উইল বি কামিং ল্যাটার। অন্তত মার্চের মিড থেকে আপনি কিন্তু বেটার ইফেক্ট পাবেন। আপনার জীবনযাত্রা বলুন, সেক্ষেত্রে আপনাকে না র্যাডিক্যাল চেঞ্জ করতে হবে। খাদ্যবস্তু, জীবনযাত্রা অবশ্যই চিকিৎসকের পরামর্শে করবেন, কিন্তু চেঞ্জ করবেন এবং যতটা সম্ভব রাজসিক বা সাত্ত্বিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সাত্ত্বিক দিকে নিয়ে যাওয়াটা একটু কঠিন হয় প্রথমে, অন্তত রাজসিক দিকে নিয়ে যাওয়া তামসিক থেকে সেটা চেষ্টা করবেন, এবং শরীরে যাতে বাত পিত্ত কফের ব্যালেন্স থাকে সেটা করবেন। নাহলে আপার অ্যাবডোমেনে সমস্যা হতে পারে, গল ব্লাডার প্রবলেম করতে পারে। তাছাড়া বোথ দ্য কিডনিজের কিন্তু তার যে স্ট্রেংথ আছে, স্ট্যামিনা আছে, সেটা কমে যেতে পারে। ওবিসিটি রিলেটেড প্রবলেম আসতে পারে, হার্টের আপার পোর্শনে প্রবলেম আসতে পারে। লট অফ প্রবলেমস আর অটোমেটিক্যালি এন্টারিং ওভার ইউর লাইফস্টাইল আর কি। তার সাথে যেটা হতে পারে, আপনার যদি দুটো সন্তান থাকে, নর্মালি দুটো সন্তানের যোগ থাকে, ফিফথ হাউস বুধের ঘর এবং ফিফথের যে ফিফথ হাউস সেটাও শুক্রের ঘর এবং কিছুটা ডুয়ালিটি বহন করে, অন্তত প্রথম 15 ডিগ্রি স্বাতী নক্ষত্রের মানে তৃতীয় চরণ পর্যন্ত। তো তার ফলে প্রথম সন্তানের কিন্তু এ সময় ভালো অগ্রগতি এবং অ্যাডভান্সমেন্ট কিন্তু শো করছে এক্ষেত্রে, সেটা বৃষের ক্ষেত্রেও শো করছে। বলার সময় যদি মিস করে দিয়ে থাকি তাহলে এখানে বলে দিলাম, বৃষের ক্ষেত্রেও কিন্তু প্রথম সন্তানের অগ্রগতি এ সময় অনেক বেশি শো করবে ডিউ টু দ্যাট কজ। যাই হোক, মোটের উপরে সময় কিন্তু বেটার আছে, কিন্তু চিন্তাধারার ক্ষেত্রে গোল গোল ঘুরবেন না, চিন্তা থেকে বেরোনোর চেষ্টা করবেন। তেমন হলে কোনো উপদেষ্টা বা কোনো বিজ্ঞ লোকের সাহায্য নেওয়া, গুরুদেব থাকলেন তার সাহায্য নেওয়া, সেগুলো থেকে মানে নিজেকে বের করে একটা পাথে চলবেন। নাহলে কিন্তু এত ওভার থিঙ্ক হবে এবং রাতের ঘুম নষ্ট হবে এবং নার্ভাস সিস্টেমের উপরে খুব প্রেশার পড়বে। লাস্ট অংশ বলে দিই, সেটা পাইসেসের ক্ষেত্রে। পাইসেসের ক্ষেত্রে সেকেন্ড এবং 9th হাউসের লর্ড মঙ্গল, সে এখন যেখানে থাকবে সেটা ভীষণভাবে আপনার উপরে মেন্টাল স্ট্রেস এবং টেনশন কিন্তু আপনাকে দেবে, ভীষণভাবে যতটা দেওয়া যায় দেবে। এবং আপনি সেই স্ট্রেস এবং টেনশন কিন্তু কাউকে এক্সপ্রেস করতে পারবেন না, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার দু একজন মানুষ ছাড়া আপনি পারবেন না। এবং আপনার যে দৈনিক যে জীবন আছে, কাজের ক্ষেত্র, পড়াশোনার ক্ষেত্র, ফ্যামিলি লাইফ, এগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে রিশিডিউলিং হওয়ার একটা যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। সমস্ত কাজই খুব দ্রুততার সাথে করার চেষ্টা করবেন এবং দ্রুততার রেজাল্টও যাওয়ার চেষ্টা করবেন, এবং কিন্তু সেটা কিন্তু সেইভাবে আসবে না। ভীষণভাবে চিন্তাধারার মধ্যে জটিলতা, বা এটা করলে না, এটা করলে না, এটা করলে না, এটা করলে বিভিন্ন রকম আপনি বিভিন্ন এক্সপেরিমেন্টাল ফেজেসের মধ্যে দিয়ে যাবেন এবং খুব ডিপ্লোম্যাটিক্যালি সেটাকে ইউজ করবার চেষ্টা করবেন। বা ধরুন 10 দিন আগে পর্যন্ত যে আপনার অপোনেন্ট ছিল, শত্রু বলবো না, অপোনেন্ট ছিল, সে আপনার বর্তমানে খুব ভালো বন্ধু হয়ে যেতে পারে, বা বন্ধু দূরে চলে যেতে পারে। শত্রু হবে, আমি এতটা খারাপ কথা বলবো না, মানে আপনার মাইন্ডের মধ্যে অলওয়েজ রিশাফলিং গ্রো করবে, আর এবং আপনার ন্যাচারাল যে মেন্টাল লোকাস স্ট্যান্ডাই সেটা কিন্তু নষ্ট হবে। তো যেটাই হোক না কেন, নিজেকে যেভাবে ঠিক রাখতে পারেন সঠিক চিন্তার ধারা, সেটা কিন্তু করবেন। নাহলে কিন্তু আপনার মেন্টাল স্টেবিলিটি যেরকম নষ্ট হবে, হজম শক্তিজনিত সমস্যা তৈরি হবে এবং জীবনযাত্রা ভীষণ পরিমাণে ডিপ্রেশনের মধ্যে থাকবে। সব কিছুই করবেন, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে, যখন সন্ধেবেলা যখন সব কিছু শেষ করে বাড়িতে আসবেন, ধরুন 7টা 8টা 8:30টার পরে, দেখবেন যে তারপরে কিন্তু ভীষণ লোনলি হয়ে যাচ্ছেন, সময় কাটছে না। এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা পুরো মাত্রায় রয়েছে। আর একটা জিনিস
বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি বিবাহিত হন, পুরুষ মহিলা যেরমই হন না কেন, আপনার কিন্তু স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন, এবং স্পাউসের মায়ের সাথে, মা বা তার যদি কোনো দিদি বোন এরকম থাকে, অর্থাৎ ফিমেল ক্যারেক্টার্স যত আছে তাদের সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। নাহলে কিন্তু আপনাকে বিভিন্নভাবে ব্যাকস্টিয়ার গসিপ বা ভুল বোঝাবুঝির জন্য আপনার মেন্টাল স্টেবিলিটি এটা কিন্তু বিঘ্নিত হতে পারে কোনোভাবে। যে ডিপ্লোমেসিটা আপনি অন্য জায়গায় কাজে লাগাচ্ছেন সেটা এখানে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে ন্যাচারাল, শান্ত বা স্নিগ্ধ করবার চেষ্টা করুন, সেটা অনেক বেটার ফল আপনাকে প্রদান করবে। শরীরের ক্ষেত্রে বলবো যে মিডিল এবং লোয়ার অ্যাবডোমেনের দিকে নজর দেবেন। লিভার যাদের ফ্যাটি বাল্কি আছে, যাদের কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, এটা কন্যার ক্ষেত্রেও প্রযোজ্য, যদি মিস করে থাকি তো প্লিজ শুনে নেবেন। এখানে হেভি কনস্টিপেশন কিন্তু প্রদান করবে, মকরের ক্ষেত্রেও বলেছি প্রদান করবে, সিংহের ক্ষেত্রেও টু সাম এক্সটেন্ট প্রদান করবে, তো সেই ব্যাপারে সাবধান। তাদের ক্ষেত্রে এটা খুব বেশি আছে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং সুগারকে কিন্তু কন্ট্রোল করবার চেষ্টা করবেন। মোটামুটি সময় ঠিকই আছে। ভালো থাকবেন।